দেখ ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বা ইলেকট্রোডাইনামিক্স যেটাই বল, এটাকে নিয়ে আমরা লাস্ট ক্লাসে একটু ডিসকাস করছিলাম, ঠিক আছে। আজকে আর একটু জেনারেল ডিসকাশন করব, টপিকের সম্বন্ধে আরেকটু আজকে জানবো, জানার পর একদম বেসিক থেকে ধীরে ধীরে হায়ার লেভেলে যাব, ঠিক আছে। আর এই কোর্সটা শুরু করার আগে তোদের একটা কথা বলে দেই, এই যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা বা ইলেকট্রোডাইনামিক্স যে কোর্সটা আছে, এটা এমন একটা কোর্স যেটা আমি যখন করাবো তোদের খুব ইজি লাগবে, খুব ইজি লাগবে। কিন্তু আমি যখনই তোদের কাছ থেকে দূরে সরে যাব, যখনই নিজে কোশ্চেন পড়বি, নিজে কোশ্চেন পড়ে অ্যান্সার করতে যাবি, দেখবি যে সব শস্যের ফুল দেখতেছিস, ঠিক আছে। একটাও তেমন কিছু না হতে পারে। এর জন্য কি করতে লাগবে, আমি প্রতিদিন করার পর যেগুলো হোমওয়ার্ক দেবো বা অ্যাসাইনমেন্ট দেবো, সাথে সাথে ওগুলো প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে। নিজের থেকে করতে লাগবে। এমন না যে প্র্যাকটিস গুলা তুই করলি না, আমি করাই দিলাম আর টুকে নিলি, এমন হবে না। প্র্যাকটিস নিজে থেকেই করতে লাগবে, না হলে এই কোর্স করে কিচ্ছু লাভ নাই। আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার এই অবধি তোর গ্রিফিথের বইটা মোটামুটি দৈনিক 3-4 বার পড়া হয়েছে, তারপরে গিয়ে একটা জায়গায় দাঁড়াইছে, ঠিক আছে। তারপরেও নতুন কোশ্চেন আসলে চাপ হয়। তো তোদেরও প্র্যাকটিস করতে লাগবে প্রচুর। গ্রিফিথের বইটা ফলো কর, গ্রিফিথের বইয়ে প্রচুর প্রবলেম করা আছে, আমিও করাবো, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট দেবো, ওগুলা কিন্তু নিজের থেকে করতে লাগবে। এমন করিস না যে দাদা অ্যাসাইনমেন্ট করা দিবে ওগুলা খালি টুকলে, অমন করলে কিন্তু লাভ হবে না ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে। চল তাহলে শুরু করি। এর আগের দিন কি করছিলাম, দেখছিলাম যে লাস্টে চার্জের প্রপার্টি নিয়ে ডিসকাস করা শুরু করছিলাম, ঠিক আছে। চার্জের একটা প্রপার্টিস কি বলছি, যে চার্জ কনজার্ভ হয়, চার্জ কনজার্ভ হয়। আর কনজার্ভটা কেমন হয়, লোকালাইজড কনজার্ভ হয়। কনজার্ভ মানে কি, একটা সিস্টেমের মধ্যে চার্জ সবসময় কনজার্ভ থাকবে, মানে চার্জ ডিস্ট্রয়েডও হবে না বা চার্জ কি ক্রিয়েটও হবে না, চার্জ একটাই থাকবে, ঠিক আছে। এই জিনিসটা বলছি। এবার চার্জের সম্বন্ধে আর কিছু প্রপার্টি লিখি। কারণটা চার্জ নিয়ে আমি এত কথা বলতেছি কেন বলতো, কারণটা চার্জেই তো একমাত্র জিনিস, ম্যাটারের ইন্ট্রিনজিক প্রপার্টি, যেটার উপর ভিত্তি করেই পুরো আমাদের ইলেকট্রোডাইনামিক্স দাঁড়ায় আছে। চার্জের অ্যাক্সিলারেশন, চার্জের মোশনের উপর ভিত্তি করেই আমাদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। তার জন্য চার্জটাকে এত ভালো করে শোনার চেষ্টা করতেছি, ঠিক আছে। এবার একটা কথা দেখ, এর আগের দিন 1 নাম্বার পয়েন্ট লিখছিলাম, হ্যাঁ, চার্জের প্রপার্টিস, চার্জ করতেছি। 1 নাম্বার প্রপার্টিস এর মধ্যে 1 নাম্বার তো লেখাইছিলাম, 2 নাম্বার। 1 নাম্বার লেখাইছিলাম না, 2 নাম্বার লেখ, চার্জ associated with mass, ঠিক আছে। চার্জ অ্যাসোসিয়েটেড উইথ মাস, এই কথাটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। মানে চার্জ, কোনো কিছু চার্জ থাকা মানে কোনো একটা ম্যাটারের সঙ্গে ইনক্লুড আছেই, মানে কোনো একটা ম্যাটেরিয়ালেরই চার্জ থাকতে পারে। এমন না যে যার মাস নাই তার চার্জ থাকতে পারে, ঠিক আছে। তাহলে মাসের সঙ্গে চার্জ সবসময় ইন্টারলিঙ্ক, মানে মাস থাকলে চার্জ থাকবে, ঠিক আছে। চার্জ, মাস ছাড়া চার্জ থাকা সম্ভব না। মানে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, মানে যেমন ইলেকট্রন, প্রোটন বল, নিউটন বল, সবারই মাস আছে, তার জন্য এদের সবারই চার্জ আছে। বাট এটাও ঠিক যে সবার মাস থাকলে আবার চার্জ থাকবে এমন কথাটা ঠিক না। মানে যেমন হচ্ছে ফোটনের ক্ষেত্রে, ফোটনের কি মাস থাকে না, তার জন্য এর চার্জও থাকে না। কিন্তু নিউটনের আবার মাস থাকে কিন্তু চার্জ থাকে না, ঠিক আছে, চার্জ 0 হয়। তাহলে চার্জ থাকা মানে মাস থাকবে, কিন্তু উল্টাটা ঠিক না যে মাস থাকা মানে চার্জ থাকবে। যেমন ফোটনের
ফোটনের ক্ষেত্রে আবার কি হয়, মাসও নাই চার্জও নাই, মাস না থাকলে চার্জ থাকবেই না, কিন্তু নিউটনের ক্ষেত্রে মাস আছে কিন্তু চার্জ নাই। ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা লিখে নে, শুনে নে, আমি লেখার টাইম দেবো, হ্যাঁ, আর যখন লেখাবো তখন লিখবি। প্রোটনের ক্ষেত্রে কি হয়, মাস অফ প্রোটন নট ইকুয়াল টু 0, তার জন্য এই চার্জ আছে, এই চার্জ। তারপরে ইলেকট্রন কি হয়, ইলেকট্রনের ক্ষেত্রেও মাস আছে, মাস নট ইকুয়াল টু 0, তার জন্য এরও ইলেকট্রন আছে। ঠিক আছে, এটা দিয়ে যদি লিখি। আবার নিউটনের ক্ষেত্রে কি হয়, দেখ, নিউটনের ক্ষেত্রে নট ইকুয়াল টু 0, কিন্তু এর চার্জ 0, মাস থাকা সত্ত্বেও চার্জ নাই। কিন্তু ফোটনের ক্ষেত্রে কি হবে, মাস অফ ফোটন 0, তার জন্য চার্জও 0ই হবে। ঠিক আছে, মানে মাস না থাকলে তার কোনোদিন চার্জ থাকা সম্ভব না। ওকে, তাহলে এই কথাটা কেমন করে লিখে নিতে পারিস যে ইফ এনি পার্টিকেল হ্যাভ চার্জ then it necessarily have mass, but reverse not true. Okay, clear? Let ওকে, এবার দেখ চার্জের আরেকটা প্রপার্টিস, চার্জের আরেকটা প্রপার্টিস কি, চার্জ ইনভেরিয়েন্ট হয়। চার্জ ইনভেরিয়েন্ট হয়, ইনভেরিয়েন্ট মানে কি, যেটা চেঞ্জ হয় না, যেটা মোশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না। তোদের এসটিএফ যখন পড়াইছি বোঝাইছি ইনভেরিয়েন্ট কি, তাহলে ইনভেরিয়েন্টে কি হয়, যেটা মোশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, সেটা হচ্ছে ইনভেরিয়েন্ট। তাহলে চার্জ এমন একটা কোয়ান্টিটি যেটা ইনভেরিয়েন্ট, মানে সাপোজ একটা এস ফ্রেম আছে, একটা এস ফ্রেম আছে, এস ফ্রেমে একটা চার্জ রাখা আছে। ওকে, এবার এস ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেম এস প্রাইম যাচ্ছে, ভি ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তুই যদি এস প্রাইম ফ্রেমে বসে থাকিস, তুই যদি এস প্রাইম ফ্রেমে বসে থেকে এই এস ফ্রেমের চার্জটাকে দেখিস, এস ফ্রেমের চার্জটাকে দেখিস, তাহলে দেখবি যে এস ফ্রেমের চার্জ এস ফ্রেম থেকে দেখলেও যা হবে, এস প্রাইম ফ্রেম থেকে দেখলেও তা হবে। তার মানে কি, চার্জটা ইনভেরিয়েন্ট। তোরা এসটিআর এগুলা পড়াইছি জানিসই। কিন্তু এইখানে আরেকটা কথা, চার্জ যেমন ইনভেরিয়েন্ট, মানে এস ফ্রেমে একটা ফ্রেমে চার্জ রেখে ওটার সঙ্গে যে রিলেটিভিস্টিক ভেলোসিটিতে যাচ্ছে একটা ফ্রেম, তাহলে এর যে রিলেটিভিস্টিক এফেক্টের জন্য এর মধ্যে চার্জের কিন্তু অন্য ফ্রেম থেকে দেখলে চার্জের কোনো চেঞ্জ হবে না, চার্জ ইনভেরিয়েন্ট হলো। কিন্তু মনে রাখবি যে চার্জ ডেনসিটি কিন্তু ইনভেরিয়েন্ট হবে না, চার্জ ডেনসিটি ইনভেরিয়েন্ট হবে না। কারণ কি, চার্জ ডেনসিটি কি, চার্জের ডিস্ট্রিবিউশন। চার্জ ডেনসিটি মানে কি, চার্জের ডিস্ট্রিবিউশন। চার্জের ডিস্ট্রিবিউশন মানে উল্টাভাবে বলতে পারিস যে চার্জ পার ইউনিট ভলিউম, চার্জ পার ইউনিট ভলিউম। এখন যদি একটা ফ্রেম আর একটা ফ্রেমের সঙ্গে রিলেটিভিস্টিক ভেলোসিটিতে যায় জানিসই, তাহলে কি হয়, লেন্থ কন্ট্রাকশন হয়। লেন্থ কন্ট্রাকশনের প্রপার্টি পড়াইছি, তো লেন্থ কন্ট্রাকশন হয়। লেন্থ কন্ট্রাকশন হয় মানে কি, লেন্থ কমে, লেন্থ কমলে কি হবে, ভলিউম কম বা বেশি হবে, ভলিউম কম বা বেশি হবে। ঠিক আছে, মানে সোজা কথা ভলিউম চেঞ্জ হবে। তাহলে কি হলো, চার্জ ইনভেরিয়েন্ট হবে কিন্তু চার্জ ডেনসিটি কিন্তু ইনভেরিয়েন্ট হবে না। ঠিক আছে, কথাটা মনে রাখবি।
এইটুকু বুঝছিস? এটা সম্বন্ধে একটু কিছু লিখতে চাইলে লিখতে পারিস। আর একটা কথা, তোদের এই জিনিসটার উপর ভিত্তি করে চার্জ আর চার্জ ডেনসিটির উপর ভিত্তি করে একটা এসটিআর এর হোমওয়ার্ক দিছিলাম। হোমওয়ার্ক যদিও এসটিআর এর হোমওয়ার্ক গুলো করাই নেই, বাট কোশ্চেন দিছিলাম। মনে পড়ে? কেউ দেখছিলি কোশ্চেনটা? অমৃত দেখছিলি? ভলিউম চার্জেস রিলেটেড একটা চার্জ ডেনসিটি রিলেটেড প্রবলেম দিছিলাম। ওটা করছিস কি করিনি জানি না, বাট ওগুলো পরে করাবো, যেগুলো করাই নেই হোমওয়ার্ক গুলা। বাট ওইটা তখন বুঝিস নাই, এখন বুঝতেছিস জিনিসটা, বা তখনও বুঝছিস আশা করি, সেম জিনিস। চার নাম্বারটা হচ্ছে, দেখ লরেন্স ইনভেরিয়েন্ট লেখছি ঠিক, ইনভেরিয়েন্ট দুই ধরনের, ওগুলো এসটিআর এর ক্ষেত্রে পড়াবো। এখন শুধু ইনভেরিয়েন্ট ভাবলো, কিন্তু লরেন্স ইনভেরিয়েন্টটা লিখতে লাগবে। এটার একটা কারণ আছে, পরে বোঝাবো। যতদিন এসটিআর পড়িস তাহলেই বুঝতে পারবি, ঠিক আছে? দাঁড়া, প্রথম থেকে বলতেছি তাহলে শোন। দুই নাম্বারটা বললাম যে চার্জ সবসময় মাসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। মানে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই চার্জ থাকতে পারে। যদি কোনো কিছুর মাস না থাকে, সে যদি ম্যাটেরিয়াল পার্টিকেল না হয়, তার মধ্যে কোনোদিন চার্জ থাকা সম্ভব না। তাহলে চার্জটা কি সবসময় একটা ম্যাটারের মধ্যে থাকবে। তার জন্য বললাম যে যদি ম্যাটার থাকে তার মধ্যে চার্জ থাকবে। তবে এটা একদম ঠিক না যে ম্যাটার থাকলেই চার্জ থাকবে। এমন হতে পারে যে ম্যাটার থাকলে চার্জ নাও থাকতে পারে। উদাহরণ হিসেবে যেমন নিউটনের মাস আছে, বাট ওটার চার্জ নাই। কিন্তু যদি মাস না থাকে তাহলে ওর চার্জ কোনোদিনই থাকবে না। যদি মাস না থাকে তাহলে ওর চার্জ কোনোদিনই থাকবে না। ওইটা কথাই এইখানে লেখাইছি, ঠিক আছে? ওটা 2 নম্বর আর 3 নম্বরে লেখাইলাম। এবার 4 নম্বরে কি বললাম? 4 নম্বরে বললাম যে চার্জ যেটা আছে, চার্জ সবসময় ইনভেরিয়েন্ট হয়। ইনভেরিয়েন্ট মানে কি? যেটা মোশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। এসটিআর এ দেখছিস ইনভেরিয়েন্ট থাকে, ঠিক আছে? যেটা চেঞ্জ হবে না মোশনের সঙ্গে। তাহলে যদি একটা চার্জকে এস ফ্রেমে নেস, ওকে, স্প্রেম থেকে প্রথমে চার্জটাকে মাপলি, সাপোজ দেখলি কিউ আছে। এবার স্প্রেমের সাপেক্ষে আর একটা ফ্রেম এস প্রাইম ভেলোসিটিতে মুভ করতেছে, আর একটা ফ্রেম এস প্রাইম ভি ভেলোসিটিতে, ভি একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। তাহলে কি এইখানে যদি এস প্রাইম থেকে এখন এস ফ্রেমটার চার্জটাকে দেখিস, এস প্রাইম ফ্রেম থেকে যদি এস এর চার্জটাকে দেখিস, আর ওইখানে বসে বসে যদি ক্যালকুলেট করিস, তাহলে দেখবি যে সেম এইখানেও কিউ পাইছিলি, মানে এস ফ্রেম থেকে মেজার করার সময়ও তুই কিউ ভ্যালু পাইছিলি, এস প্রাইম থেকে মেজার করার সময়ও কিউ ভ্যালু পাবি, ঠিক আছে? এটা তাহলে কি চার্জ ইনভেরিয়েন্ট হয়, ওকে? কিন্তু কি বললাম, চার্জ ইনভেরিয়েন্ট হলেও চার্জ ডেনসিটি ইনভেরিয়েন্ট হয় না। কারণ তার চার্জ ডেনসিটি কি? চার্জের ডিস্ট্রিবিউশন, মানে চার্জ পার ইউনিট ভলিউম বা চার্জ বাই ভলিউম। এখন কি যখনই একটা ফ্রেমের সাথে আরেকটা ফ্রেম কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, তখনই আমরা জানি কি লেন্থ কন্ট্রাকশন হয়। লেন্থ কন্ট্রাকশন হওয়া মানে কি ভলিউমও চেঞ্জ হবে। ভলিউম চেঞ্জ হলে কি হবে? চার্জ ডেনসিটিটা ইনভেরিয়েন্ট থাকবে না, তখন চার্জ ডেনসিটির মানটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তোদের কিন্তু এসটিআর সবার প্রথমে শুরু করছি। এসটিআর দেখবে সব জায়গাতে গিয়ে মাথা গলাবে, ঠিক আছে? এগুলা জিনিস কিন্তু একটা কথা বলে রাখি, যারা বিঘোষ পড়তেছিস তারা কোনোদিন এগুলা জিনিস শিখতে পাবি না। বিঘোষ কয়েকটা চ্যাপ্টার, দুই একটা পিছনের দিকে চ্যাপ্টার ভালো টুকছে, কিন্তু ও অ্যাকচুয়ালি গ্রিফিথ থেকেই টুকছে, কিন্তু ভালো ভালো জিনিস বাদ দিয়ে দিছে, ঠিক আছে? 5 নাম্বার ইউনিট বলি, সবই লিখে দেই তোদের। ইউনিট অফ চার্জ কত হবে? ইউনিট অফ চার্জ কুলম, সি দিয়ে লিখি, ঠিক আছে? ইজ কুলম, সি দিয়ে লিখি। 6 নাম্বার প্রপার্টি হচ্ছে চার্জ হচ্ছে কোয়ান্টাইজড। চার্জ কোয়ান্টাইজড।
দ্যাট ইজ কি লিখি আমরা, কিউ কে এন ইন্টু ই, 12 এ পড়ছি সেটা, সামনে প্লাস মাইনাস দেই। আর এন কি, এন হচ্ছে ইন্টিজার, মানে কি 1 2 3 ভ্যালু, ঠিক আছে। আর ই কি, একটা ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনিক চার্জ। এর ভ্যালু কত হয়, 1.6 into 10 to the minus 19 কুলম্ব। ওকে, এটা পরে দেখ, শোন আগে দেখ কোয়ান্টাইজড মানে কি। কোয়ান্টাইজড মানে কি, এতদিন থেকে কোয়ান্টাম পড়ে পড়ে শিখছিস যে কিছু কিছু পার্টিকুলার ভ্যালুই নিবে, কিছু কিছু পার্টিকুলার ভ্যালুই নিবে, কন্টিনিউয়াস কোনো ভ্যালু নিবে না। তাহলে চার্জ যেটা জিনিস আছে, চার্জটা কন্টিনিউয়াস হয় না, চার্জটা কি গ্রানুলার হয়, চার্জটা হচ্ছে কোয়ান্টাইজড হয়, ঠিক আছে। চার্জটা কোয়ান্টাইজড হয়। যদি দেখা গেছে যে এক্সপেরিমেন্ট করে ধরে চার্জগুলা সবসময় এই একটা ইউনিট আছে ই, ইলেকট্রনিক চার্জ যাকে বলা হয়, এই ইলেকট্রনিক চার্জের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে থাকে, সে 1 হোক 2 হোক 3 হোক, এমন ইন্টিজার নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে থাকে হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এটা হচ্ছে চার্জ থাকে। তো কি চার্জ কিছু কিছু পার্টিকুলার ভ্যালুই নিচ্ছে, ঠিক আছে। 1e, তারপর 2e, তারপর 3e, মাঝখানে 1.5e, 2.5e, 2.3e এমন কোনো চার্জ নিচ্ছে না। এই জন্য চার্জকে কোয়ান্টাইজ বলি, যেটা কোয়ান্টামের ক্ষেত্রে কি দেখছিস, এনার্জির ক্ষেত্রে কোয়ান্টাইজ, E ইকুয়াল টু এইচ নিউ। সিমিলারলি এখানে চার্জ হচ্ছে কোয়ান্টাইজড। এবার একটা কথা আগে শোন ভালো করে, লেখা বাদ দে, যে চার্জ কোয়ান্টাইজড। এবার তোরা নাম শুনছিস, কোয়ার্কের নাম শুনছিস, কোয়ার্ক নাম শুনছিস তোরা কেউ, কোয়ার্ক পার্টিকেল। ওকে, দেখ কোয়ার্ক পার্টিকেল ফিজিক্সের জিনিস, ঠিক আছে। নিউক্লিয়ারের ভিতরে যেটা পার্টিকেল ফিজিক্স যাবে ওটার জিনিস, সে ওইটা পরে আসবে। কোয়ার্ক সম্বন্ধে এতটুকুই নাম শুনছি যে ইউইউডি হয়, আপ কোয়ার্ক হয়, ইউ মানে ইউ হচ্ছে আপ কোয়ার্ক, ডি হচ্ছে ডাউন কোয়ার্ক, যাই হোক ওগুলা পরে বলবো, ঠিক আছে। এই কোয়ার্ক যে আছে না, কোয়ার্কের চার্জ গুলা কেমন হয়, কোয়ার্কের চার্জ ফ্র্যাকশনাল নাম্বারে হয়। মানে ধরে নে, একটা উদাহরণ দেই, যেমন আপ কোয়ার্ক ইউ দিয়ে লেখা হয়, হ্যাঁ, আপ কোয়ার্কের চার্জ হয় হচ্ছে +2/3e, ঠিক আছে। আবার ডাউন কোয়ার্ক ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডাউন কোয়ার্ক ডি এটা হচ্ছে -1/3 হয়। এগুলো চার্জ এমন হয়। তাহলে কি এই কোয়ার্ক গুলো যেগুলো আছে, মানে নিউক্লিয়ারের ভিতরে পার্টিকেল ফিজিক্সে যেগুলো পাই আমরা, কোয়ার্কের চার্জ গুলা এমন ফ্র্যাকশনাল নাম্বারে হয়। কোয়ার্কের চার্জ কেমন হয়, এমন ফ্র্যাকশনাল নাম্বারে হয়। এবার তাহলে তোর কোশ্চেন আসতে পারে যে দাদা, তাহলে এই যে চার্জ দেখলাম এগুলো তো চার্জ, ঠিক আছে। চার্জ যদি কোয়ান্টাইজড হয় তাহলে এইখানে ফ্র্যাকশনাল নাম্বার কেন আসতেছে? তাহলে এইখানে কি কোয়ান্টাইজেশন রুলটাকে ফেল করছে? কোয়ান্টাইজেশন রুলটা কি তাহলে এই চার্জগুলোর ক্ষেত্রে ফেল করছে? এটা কোশ্চেন মনে হতে পারে, না? তাহলে এখানে কি কোয়ার্কের চার্জগুলো ফ্র্যাকশনাল নাম্বারে আসতেছে। ওকে, দেখ এইখানে যেটা হচ্ছে অ্যানসার, অ্যাকচুয়ালি কোয়ান্টাইজেশন রুলকে এরা ভ্যালিড মানে ফেল করতেছে না। এইখানে কোয়ান্টাইজেশন রুলটা এইখানেও ফলো করে। কেমন করে? এই যে কোয়ান্টাইজেশন পুরো কনসেপ্টটা একটা জিনিসের উপর ভিত্তি করে তৈরি আছে, হ্যাঁ। মানে এই যে কোয়ার্ক আছে, কোয়ার্ক গুলা ফ্রিলি এক্সিস্ট করে না। মানে এমন তুই ন্যাচারালের মধ্যে একটা কোয়ার্ক পাবি না, ঠিক আছে। ন্যাচারালের মধ্যে একটা কোয়ার্ক পাবি না, মানে একটা আপ কোয়ার্ক রেখে দিলি বা একটা ডাউন কোয়ার্ক বা লেপ্টন, নামগুলা ভুলে যায়, এগুলা পরে হবে নিউক্লিয়ার ফিজিক্সে। তো এই যে কোয়ার্ক গুলো আছে ফ্রিলি একাই থাকে না, ঠিক আছে। এরা কি করে? একসঙ্গে যুক্ত হয়ে থাকে, ফ্রিলি এক্সিস্ট করে না, ঠিক আছে। ফ্রি স্পেসে এরা থাকে না, একাই কেউ থাকতে পারে না। এরা কি করে? একটা জোটবদ্ধ হয়ে থাকে। যেমন একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে ইউ ডি, এই তিনটা একসঙ্গে যুক্ত হয়ে থাকে, এরা তিনটে একসঙ্গে যুক্ত হয়ে থাকে, ইউ ডি। তাহলে তিনটে যখন একসঙ্গে যুক্ত হয়ে থাকে, এরা কখনো আলাদা থাকবেই না। এই ফর্মে ধরে একসঙ্গে যুক্ত হয়ে থাকবে, বা অনেক সময় দুইটা কোয়ার্ক মিলে যুক্ত হয়ে থাকবে, অনেক সময় তিনটে কোয়ার্ক মিলে যুক্ত হয়ে থাকবে, কিন্তু কখনো এরা
একটা কোয়ার্ক একাই থাকবে না, বা এদের এন্টি কোয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে থাকবে, ঠিক আছে? তাই এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে এখন যদি চার্জ ক্যালকুলেট করি, চার্জ কত হবে? ইউ এর জন্য কত বললাম? 2/3, আর একটা ইউ এর জন্য কত? 2/3, আর একটা ডি এর জন্য কত? -30, তাহলে কত আসলো? 3, 4 - 3 ই, তার মানে হচ্ছে ই আসলো, একটা আসলো 1 ই। তাহলে এটা কিসের চার্জের সমান হলো? প্রোটন, ঠিক আছে? এটা কিসের চার্জের সমান? প্রোটনের চার্জের সমান। এটা জিনিস মনে রাখিস যে প্রোটনকে লেখা হয় ইউইউডি, এই কোয়ার্কের কম্বিনেশনে। এটা বিএইচইউ এ এমন টাইপের কোশ্চেন আসে, তোদের সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলাই এমন টাইপের কোশ্চেন আসবে, যদিও এটা নিউক্লিয়ার ফিজিক্সের জিনিস, পরে পড়বি আরো। তাহলে এইখানে মেইন টপিকে আসি। তাহলে দেখ কি হলো, এই যে কোয়ার্ক আছে, কোয়ার্ক গুলা কি ফ্রিলি এক্সিস্ট না করে একসঙ্গে যুক্ত হয়ে থাকে, তার জন্য এইখানে কি কোয়ান্টাইজ আসছে না আবার, তাহলে কি এইখানেও কোয়ান্টাইজেশন রুলকে ফলো করে, ঠিক আছে? এইখানেও কোয়ান্টাইজেশন রুলকে ফলো করে, ওকে? এই জন্য এটা নিয়ে ভাবার কিছু নাই যে কোয়ান্টাইজেশন ফ্র্যাকশনাল নাম্বার জন্য কোয়ান্টাইজেশন রুলকে ফলো করবে না, কিন্তু এরা অ্যাকচুয়ালি ফ্রিতে থাকে না, একসঙ্গে যুক্ত থাকে ওরা ওভারঅল কোয়ান্টাইজ বানায়। না রে, ভাইব্রেশন এগুলো অনেক জিনিস আছে আকাশ, খালি অমন করে বলা যায় না, পরে পড়াবো যখন পার্টিকেল ফিজিক্স তোদের নাই মনে হয়। এটা অনেক কিছু আছে, এগুলা পড়ার জন্য তোর আগে অনেক কিছু জানতে লাগবে, পরে বলবো, বুঝছিস? এক্সট্রা আসিস তখন বলবো, এমন করে বললে মাথা ঠাটা গোলায় যাবে, ঠিক আছে? ওই জন্যই বলতেছি না, এক্সট্রা ভাবে বলে দেবো, অনেক গল্প আছে এর মধ্যে। However, quark particles have আমার না ইলেকট্রোস্ট্যাটিক্স এ মানে পুরা কম করে 20 খাতার মতো নোট আছে, তার মধ্যে থেকে তুই ভাব আমার কতটা খাটনি যে তোদের সাইটে অল্প একটু পড়াইতে লাগবে। আমি বেশি পড়াইতে চাইলে তো সব পড়াইতে পারি, ইন্ট্রোডাকশন ক্লাসেই কতদিন নিতে পারো, কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসটা আজকেই শেষ করতে লাগবে, তোদেরকে কিন্তু অতটাই কম পড়াইতে লাগবে, ঠিক আছে? ওই জন্য অনেক কিছুই আরো এর ভিতরে আছে, কিন্তু যেগুলো জিনিস তোদের বলা ঠিক না, এখন বললে পরে তোরা মেন টপিক থেকে দূরে চলে যাবি, ঠিক আছে? ওই জন্য যতটুকু দরকার অতটুকুই বলতেছি। However, quark particles have fractional charge, but they don't exist in free space. But they don't exist in free space. They always found in composition. তোরা যদি একবার গ্রিফিথের বইটা কমপ্লিট করতে পারিস না, দেখবি যে একটা কোশ্চেনের সাথে আরেকটা লিংক, একটা কোশ্চেনের সাথে আরেকটা লিংক, একটা কোশ্চেনের সঙ্গে আরেকটা লিংক, মানে কোশ্চেন করে এত মজা। গ্রিফিথের বই একবার যদি পড়া শুরু করিস, মানে দেখবি যে অন্য বই পড়ার থেকে গ্রিফিথের বই তোর বন্ধুর মতো। গ্রিফিথের বইয়ে পড়তে থাকবি না, যদি প্রতিটা লাইন পড়িস, কোন সময় গিয়ে তোকে এমন করে বলবে তুই এটা ভাবতেছিস ভুল আছে। তুই যদি কোয়ান্টাম, গ্রিফিথের কোয়ান্টাম পড়িস, আমি মেইনলি গ্রিফিথের কোয়ান্টাম পড়ি, ওইখানে স্পষ্ট লেখা আছে যে তুই যেটা ভাবতেছিস এইদিকে গেলে কিন্তু এটা ভুল করতেছিস, তুই ওইটা না ভাবে এটা ভাব। এমন করেই কথাগুলো লেখা থাকে, একদম নিজের ভাষায় লেখা থাকে। এই বইটা তো সেম, তোকে বলবে তুই এটা পড়লি তো এই রেজাল্টটা পাইলি, তাহলে ধরে আগের 7 নাম্বার কোশ্চেনটা ভাব, ওইখানে আর একটা রেজাল্ট পাইছিলি, তাহলে দুইটার মধ্যে মিলন কেমন করে হলো। বা বাউন্ডারি কন্ডিশন পড়বি, কম্পোজিশন, এটা বাউন্ডারি কন্ডিশন
পড়বি, তারপর বলবে এই সূত্রটা করছিস তো, এই ফর্মুলাটা যাবে বা এই প্রবলেমটা যে করলি, এই প্রবলেমটা বাউন্ডারি কন্ডিশনের সঙ্গে মেলায় দেখ যে ঠিক আছে কি নাই, এমন করে বলে বলে দেওয়া থাকে গ্রিফিথের বইটাই। ঠিক আছে, যাই হোক ওগুলা এক্সট্রা কথা, এইটুকু লেখা হলে বল। দেখ এইটুকু অব্দি নর্মাল জিনিস ছিল, এবার আমরা সিলেবাসের দিকে একটু একটু করে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সিলেবাস দিকে যাওয়ার চেষ্টা করি। আমাদের এখানে আমার কাছে পড়ার মেন কাজ কি তোদের এখন হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করা। সিলেবাসে কি আছে মেইনলি হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই তিনটে জিনিস কেমন করে লিঙ্ক, আর ইলেকট্রোডাইনামিক্স কাকে বলে, আর কেমন করে একটা চার্জ নিয়ে এত কথা কেন বললাম এবার বুঝতে পারবি। ঠিক আছে, চার্জটা কতটা ইম্পর্টেন্ট, দেখ ভালো করে শোন তারপর লিখবি। হ্যাঁ, এই কথাটা শোন আগে। সাপোজ একটা চার্জ আছে রেস্টে আছে, সাপোজ একটা চার্জ রেস্টে আছে, তাহলে রেস্টে থাকা অবস্থায় ও কি তৈরি করবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। রেস্টে আছে, রেস্টে থাকার পর ও চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ঠিক আছে, রেস্টে থাকা চার্জ চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ডটা কি টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ রেস্টে আছে চার্জটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি এ কি ভেরি করবে না, সময়ের সাথে সাথে একই থাকবে। তো এই যে ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে পড়াশোনা করা, বা এই ইলেকট্রিক ফিল্ডটাকে কি বলি আমরা, ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড, এই পড়াশোনার যে পুরো টপিকটা এটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, তাহলে কি হলো, একটা কিউ চার্জ পরে লিখিস, হ্যাঁ রেস্টে আছে, রেস্টে থাকা অবস্থায় এ কি করবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ঠিক আছে, এটাকে কি বলি আমরা, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এটা পুরো পড়াশোনার প্রসেসটার নাম কি, ইলেকট্রোস্ট্যাটিক্স না কি বল, ইলেকট্রোস্ট্যাটিক্স প্রোনাউন্সিয়েশন কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক করে লিখে নিস। হ্যাঁ, তারপরে এবার দেখ শোন আগে। হ্যাঁ, এবার যদি চার্জ পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা শুরু করে, চার্জ পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা শুরু করে। ঠিক আছে, তাহলে কি হবে, চার্জ পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলে একটা কি তৈরি করবে বলতো, চার্জ পার্টিকেল যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তাহলে কারেন্ট তৈরি করবে, ঠিক আছে, কারেন্টটা কি হবে, যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে তাহলে কারেন্টটা হবে স্টেডি কারেন্ট, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা চার্জ মুভ করলে একটা স্টেডি কারেন্ট তৈরি করবে। আর একটা স্টেডি কারেন্ট কি করলে, কারেন্ট কি করে, কারেন্ট থাকা মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া, তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। আর যেহেতু স্টেডি কারেন্ট তৈরি করতেছে তাহলে প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ডটাও কি স্টেডি হবে, তাহলে স্টেডি ম্যাগনেটিক ফিল্ড পাইলি। ঠিক আছে, এই স্টেডি ম্যাগনেটিক ফিল্ড কি বলা হয়, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড মানে যেটা টাইমের সাপেক্ষে চেঞ্জ হবে না। ঠিক আছে, স্টেডি ম্যাগনেটিক ফিল্ডটা এটাকে কি বলা হয়, ম্যাগনেটোস্ট্যাটিক্স। ঠিক আছে, বা স্টেডি ম্যাগনেট যেটা বলিস। আর এই পড়াশোনার যে পুরো ব্রাঞ্চটা এটাকে বলা হয় ম্যাগনেটোস্ট্যাটিক্স। ঠিক আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্স। তাহলে হলো একটা কিউ চার্জ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে। ঠিক আছে, কি করবে, স্টেডি কারেন্ট তৈরি করবে। স্টেডি কারেন্ট কি করবে, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, স্টেডি ম্যাগনেটিক ফিল্ড মানে কি, টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা এমন করে লিখলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটার ফিল্ডটা বা এটার পড়াশোনার ব্রাঞ্চটা কি, ম্যাগনেটোস্ট্যাটিক্স। ম্যাগনেটোস্ট্যাটিক্স। ঠিক আছে, এবার
যদি চার্জ পার্টিকেলটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে না যায় অ্যাক্সিলারেটেড মোশনে যায়, চার্জ পার্টিকেলটা যদি অ্যাক্সিলারেটেড মোশন করে, চার্জ পার্টিকেলটা যদি অ্যাক্সিলারেটেড মোশন করে তাহলে কি হবে? শোন ভালো করে শোন একটু। চার্জ পার্টিকেলটা যদি অ্যাক্সিলারেটেড মোশন করে মানে কি? অ্যাক্সিলারেটেড মোশনের জন্য যে ইলেকট্রিক যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটাও কি মোশন হবে, মানে টাইম ডিপেন্ডেন্ট হবে। তাহলে কারেন্টটা কি টাইম ডিপেন্ডেন্ট হবে। এখন কারেন্টটা যদি টাইম ডিপেন্ডেন্ট হয়, কারেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে, ম্যাগনেটিক ফিল্ডটাও কি টাইম ডিপেন্ডেন্ট হবে। কারেন্ট যে টাইম ডিপেন্ডেন্ট কারেন্টটা যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে সেটাও টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে। এখন টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে কি হবে? কোন ম্যাগনেটিক ফিল্ড টাইম ডিপেন্ডেন্ট হলে, আমরা ফ্যারাডেস ল থেকে কি জানিস? ফ্যারাডেস ল ছোটবেলা থেকে 12 থেকে পড়ে আসতেছিস, মানে কি কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, এটা পড়ছিস না ফ্যারাডেস ল? তো ফ্যারাডেস ল থেকে কি বলতে পারিস যে টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড একটা কি ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, আর এই প্রডিউস ইলেকট্রিক ফিল্ডটা কি এটাও টাইম ডিপেন্ডেন্ট হবে। প্রডিউস যে ইলেকট্রিক ফিল্ডটা এটাও টাইম ডিপেন্ডেন্ট হবে। এখন যদি টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে কি এ আবার উল্টা পাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তাহলে এই প্রসেসটা চলতেই থাকবে। তাহলে কি হলো পুরাটা, যে একটা চার্জ অ্যাক্সিলারেটেড মোশনে যাচ্ছে, এ তাহলে কি একবারে যদি বলি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, মানে কি একটা অ্যাক্সিলারেটেড মোশন চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুটোই তৈরি হলো। আর একসঙ্গে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড টাইম ডিপেন্ডেন্ট তৈরি হওয়া বা একসঙ্গে যুক্ত থাকাটাকে কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়। কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইএম ওয়েভ বলি। ঠিক আছে, তাহলে বুঝলি। আর এটাকে নিয়ে যে পড়াশোনা, এটা কি ইএম ওয়েভ আসলো এখান থেকে, তাহলে কি হয়েছিল? ইএম ওয়েভ আসলো। ওকে, আর এই যে চার্জের যে মোশনের জন্য এত কিছু হচ্ছে, পুরো সিস্টেমটাকে বলা হয় ইলেকট্রোডাইনামিক্স। ঠিক আছে, তাহলে কি হলো? চার্জ যদি অ্যাক্সিলারেটেড মোশনে থাকে, তাহলে এ কি তৈরি করবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সঙ্গে ইলেকট্রিক ফিল্ডও তৈরি করবে। ঠিক আছে, দুটোই কি টাইম ডিপেন্ডেন্ট হবে। দুটোই টাইম ডিপেন্ডেন্ট হবে। আর টাইম ডিপেন্ডেন্ট হলে কি এ কে তৈরি করবে, ও কে তৈরি করবে। ঠিক আছে, তারপরে কি? তারপরে দুইটা টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে যুক্ত থাকা মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হওয়া। এবার বল, যেগুলা বললাম কথাগুলা কি লিখে দেবো না তোরা নিজে লিখতে পাবি? ছোট নোট বানায় দেবো লিখে, না নিজে লিখবি? লেখাবো না নিজে লিখবি? ওকে, চল তাহলে লেখাই, তাড়াতাড়ি লিখিস, আমিও দেখি আর লিখি তাড়াতাড়ি। If a charged particle is at rest, ঠিক আছে,
সেটাকে 7 নাম্বার না 8 নাম্বার ছিল, যেটা নাম্বারিংটা দেখিস তো কি ছিল। ঠিক আছে, লাগে না। তাহলে কি হলো, একটা টাইম ডিপেন্ডেন্ট কারেন্ট কি করলো, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, ম্যাগনেটিক ফিল্ড কি করলো, ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। হয়ে গেছে আকাশ, লিখে না, পরে আবার ভুলে যাবি। এখন তো পড়ার সময় মনে থাকবে, পরে আবার ভুলেই যাবি। লেখা হইলে বলিস। হ্যাঁ,
অমৃত, আকাশ, সুচিস্মিতা, মেঘনা, হিমাঙ্ক, মিনাল আর জসিম নাই। এই জসিমের কোনোদিনই দেখা নাই। এটা পিছিয়ে পড়বে, এটা আর আগাবে না। দেখ একটা কথা, অ্যাক্সিলারেটেড চার্জ কি করলো, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করলো। আর তোরা জানিস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকা মানে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সঙ্গে এনার্জি থাকা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে সঙ্গে এনার্জি সবসময় অ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে ডাইরেক্টলি কি বলতে পারি যে একটা অ্যাক্সিলারেটেড চার্জ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা এনার্জি রেডিয়েট করে, একবারে তাই বলতে পারি যে একটা অ্যাক্সিলারেটেড চার্জ কি করে, এনার্জি রেডিয়েট করে। তাহলে ওইটা লিখে দে, অ্যাক্সিলারেটেড চার্জ রেডিয়েট এনার্জি রেডিয়েট কি ফর্মে, ইন দা ফর্ম অফ ইএম ওয়েভ। ঠিক আছে, এটুকু হয়েছে। ওকে, ঠিক আছে। বাকিদের হলে নতুন বলি। হ্যাঁ, বাকিদের লেখা হলে বলিস। ওকে, শোন তাহলে এবার ইলেকট্রিক চার্জ সম্বন্ধে না আর দুইটা কথা বলি, তোদের মানে একটু কোশ্চেন বলার বা ভাবার একটা আলাদা একটা ডিরেকশন দেই আর কি। দেখ একটা জিনিস অবাক লাগে না তোদের, ইলেকট্রিক চার্জ কি অ্যাকচুয়ালি? যে ম্যাটার গুলো থাকে, এই যে ধরেন ব্ল্যাকবোর্ডটা আছে, হোয়াইট বোর্ডটা আছে, ম্যাটার একটা, ম্যাটার কি দিয়ে তৈরি হয়? ম্যাটার কি মলিকুল দিয়ে তৈরি হয়। মলিকুল কি দিয়ে তৈরি হয়? অ্যাটম দিয়ে তৈরি হয়। অ্যাটম কি দিয়ে তৈরি হয়? অ্যাটম হচ্ছে ইলেকট্রন আর হচ্ছে কি ইলেকট্রন আর কি নিউক্লিয়াস দিয়ে তৈরি হয়। নিউক্লিয়াস কি প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এই ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ঠিক আছে, এর মধ্যে যে ইলেকট্রনটাকে আমরা কি সাধারণত নাম দিই ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ বলতে কি মাথায় আসে? ইলেকট্রন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, পৃথিবীতে
এত এত থাউজেন্ড থাউজেন্ড ম্যাটার আছে, হাজার 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 ম্যাটার আছে। এই ম্যাটারগুলোর ক্ষেত্রে সবগুলা ম্যাটারের ক্ষেত্রে ধরে নে এইখানে হচ্ছে মার্কার তৈরি হয়েছে, তোর ওখানে মোবাইল তৈরি হয়েছে, হেডফোন তৈরি হয়েছে, ঠিক আছে, এইদিকে সুস্মিতা মেঘনার কানের দুল নাকের দুল কি কি তৈরি হয়েছে, সব ম্যাটার গুলোর ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু সেম। ইলেকট্রনকে কিন্তু সেম নিছি। ইলেকট্রনকে কখনো তুই দেখছিস যে এটার ক্ষেত্রে ইলেকট্রন আলাদা, এটার ক্ষেত্রে ইলেকট্রন আলাদা? তুই ভাব এখন তোর বাড়ি, তুই এখানে বাড়ি কর আর এক জায়গায় গিয়ে বাড়ি কর, দুইটা বাড়ি আলাদা তৈরি করবি, একে কি আর বাড়ি তৈরি করতে পারবি বলতো? একে বাড়ি তৈরি করতে পারবি না। বা আজকে যেটা যেমন করে খাবি, দ্বিতীয়বার অমন করে খাওয়ার চেষ্টা করলে কি একটু হলেও চেঞ্জ হবে। কিন্তু ইলেকট্রন দেখ সারা পৃথিবীতে এত ম্যাটার, সবখানে কি বলতেছি, সবখানে ইলেকট্রন কি একই। ইলেকট্রন দেখতে সেম, ওর ইন্টারঅ্যাকশন সেম, ওর চার্জ সেম, সব জায়গাতে ইলেকট্রনের মাস সেম। মানে ইলেকট্রন কি এই শুধু এই পৃথিবীতে না, পুরো ইউনিভার্সে ইলেকট্রনকে সেম হিসেবে ধরি, মানে আইডেন্টিক্যাল হিসেবে ধরি। পৃথিবীর যত ইলেকট্রন আছে সব ইলেকট্রন গুলাকে আইডেন্টিক্যাল হিসেবে আমরা কিন্তু কনসিডার করি। মানে কোথাও ধরি নেই যে এইখানে ইলেকট্রনের চার্জ একটু আলাদা, এইখানে ধরি নে ঘড়ি তৈরি হয়েছে, ঘড়ি তৈরির জন্য যে ইলেকট্রনটা ইউজ হয়েছে ওই ইলেকট্রনটার মাস একটু আলাদা। আর ধরি নে তোর বাড়িতে কি বলে বালতি তৈরি হয়েছে, বালতি তৈরির জন্য যে ইলেকট্রনটা লাগছে ওটার একটু মাস আলাদা। এটা কিন্তু কখনোই হয় না। ইলেকট্রনটা কি সব জায়গাতে পৃথিবীর মানে পুরো ইউনিভার্সের যত কিছু আছে সবখানে ইলেকট্রন কি ইলেকট্রন বা ইলেকট্রিক চার্জ কি সেম হিসেবে আমরা কনসিডার করি। মানে এইখানেও ইলেকট্রন যেটা ধরবো, প্রোটন যেটা ধরবো, গ্যালাক্সিতে যদি যাস, কোন স্টারে যদি যাস, ওইখানেও ইলেকট্রন বলতে এইটাকেই বুঝবো, প্রোটন বলতে এটাকেই বুঝবো। ঠিক আছে, এটার একটা মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এইখানে সেটা হচ্ছে ইলেকট্রনকে সেম ধরার ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে লাইফে। ইলেকট্রনকে আইডেন্টিক্যাল ধরার জন্য, মানে পুরো ইউনিভার্সে যত ইলেকট্রন আছে সব ইলেকট্রন গুলাকে আইডেন্টিক্যাল ধরার জন্য আমাদের একটা সুবিধা হচ্ছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই যে ধরুন গ্যালাক্সির মোশন বের করবো, গ্যালাক্সি কত স্পিডে যাচ্ছে, বা আমাদের থেকে একটা গ্যালাক্সি আর একটা গ্যালাক্সি কত দূরে যাচ্ছে, গ্যালাক্সির মোশন বের করবো। এটার জন্য কি করব? অন্য একটা গ্যালাক্সির যে কোনো একটা রেডিয়েশন নেব, অন্য একটা গ্যালাক্সির যেটার মোশন বের করবো, ওর রেডিয়েশন নিলাম, রেডিয়েশন থেকে ধরুন হাইড্রোজেন অ্যাটম নিলাম। তাহলে কি করব আমরা? হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে দেখবো যে এটার মধ্যে কি আছে কি নাই। ঠিক আছে, এইখানে কিন্তু এই হাইড্রোজেন অ্যাটমটা অন্য গ্যালাক্সি থেকে যেটা নিছি আর হচ্ছে পৃথিবীর যে হাইড্রোজেনটা আছে দুটাকে আইডেন্টিক্যাল ধরেই পুরো এক্সপেরিমেন্টটা করি। এমন যদি হতো অন্য গ্যালাক্সির হাইড্রোজেনের প্রপার্টিস আলাদা, আমাদের গ্যালাক্সির হাইড্রোজেনের প্রপার্টিস আলাদা, তাহলে কিন্তু অনেক প্রবলেম হতো আমাদের লাইফে। ঠিক আছে, এটাকে কে ব্যাখ্যা করে? আইডেন্টিক্যাল কোয়ান্টামের ক্ষেত্রে একটা পড়াই আছে জানিস, আইডেন্টিক্যাল পার্টিকেল। নাম শুনছিস আইডেন্টিক্যাল পার্টিকেল? কোয়ান্টামে পড়ছিস এটা আইডেন্টিক্যাল পার্টিকেল, পড়ছিস তোরা? ও যাই হোক, আইডেন্টিক্যাল পার্টিকেলটা বলতেছি পর। আইডেন্টিক্যাল পার্টিকেলটা আমি ইউটিউবে দিব, যারা পড়িস নাই পরে পড়ে নিস, কোয়ান্টাম মেকানিক্স এর পার্ট, ওইখানে শেখাবো আর কি আইডেন্টিক্যাল পার্টিকেল কি জিনিসটা, কেমন করে আসে, কি আর কি সবকিছু। ঠিক আছে সুচি, আমি শুধু এইদিকেই বলছি যে পৃথিবীর যত বা ইউনিভার্সের যত চার্জ থাকে সবগুলোর প্রপার্টিস সেম হয়। মানে সবগুলা যদি ইলেকট্রনের প্রপার্টিস পৃথিবীতেও যা ইউনিভার্সেও তাই ধরা হয়। বা তোর ঘড়িতে যে ইলেকট্রন, মেঘনার ঘড়িতে যে ইলেকট্রন আছে, দুইটার ইলেকট্রনের প্রপার্টিস সেমই ধরবো, মানে ইলেকট্রন গুলো সবসময় আইডেন্টিক্যাল হবে। ঠিক আছে, এই জিনিসটা পরে পড়বো। এবার আর একটা তোদের জিনিস ডিসকাস করি, সেটা হচ্ছে কি, তোরা কখনো ভাবছিস যে ইলেকট্রন আর প্রোটন এদের কি চার্জ সেম হয়, চার্জ সেম, ম্যাগনিটিউড সেম হয়, শুধু এদের কি হয়, ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম হয়, ম্যাগনিটিউডটা শুধু ডিরেকশনে আলাদা হয়। আবার এদের কিন্তু সঙ্গে সঙ্গে এদের মাস আলাদা, আবার এদের যত ইন্টারাকশন হয় ইন্টারাকশন গুলোও আলাদা হয়।
ইলেকট্রন আর প্রোটনের ইন্টারঅ্যাকশন একদম আলাদা আলাদা হয়, কিন্তু এদের মাসও আলাদা হয়, কিন্তু কি হয় আমাদের যে ইলেকট্রন আর প্রোটন আছে এদের দুইজনের শুধু চার্জ সেম হয়, ঠিক আছে। আরে গাধা আকাশ, ম্যাটার আলাদা আলাদা হলে ইলেকট্রন সেমই থাকবে, ইলেকট্রনের শুধু বিন্যাসটা মানে ইলেকট্রন কেমন করে আসে ওইটা ডিফারেন্ট হয়। একটা ম্যাটার থেকে আরেকটা ম্যাটারের ডিফারেন্স মানে কি, সলিড স্টেট মেকানিক্সে পড়িস নাই যে একটা ম্যাটার আর একটা ম্যাটারকে ডিফারেন্স কেমন করে করবি, যদি ওদের ইলেকট্রনের সজ্জিত আলাদা হয়, মানে একটা ধরনের এমন করে সজ্জিত হয়েছে ইলেকট্রন গুলো এইখানে এইখানে আসে, এইখানে 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 আসে, তাহলে এক ধরনের ম্যাটার তৈরি হবে। আবার যদি ইলেকট্রন গুলো এমন হয় যে এমন 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 করে সজ্জিত আছে, তাহলে কি এটার জন্য আলাদা একটা ম্যাটার তৈরি হবে। ইলেকট্রনের প্রপার্টি তো সেম, জাস্ট খালি এটা সজ্জিত হওয়ার ক্ষমতা মানে কি অ্যারেঞ্জমেন্টটা আলাদা, অ্যারেঞ্জমেন্টটা আলাদা হলেই ম্যাটার আলাদা হয়। বা হচ্ছে কোথাও হচ্ছে 1s2 1s2 2s2 2p6, আর একটা হচ্ছে যে 1s1 1 ধরে 2s2 যেটা থাকে আর কি, এমন যদি থাকে 2p2, এই দুটো আলাদা জিনিস, কিন্তু এদের যে ইলেকট্রন ওই জিনিসটা তো সেম, মেন প্রপার্টিটা ওদের তো সেম, জাস্ট এদের অ্যারেঞ্জমেন্ট আলাদা বা কোন কক্ষপথে গেল বা কোথায় গেল এটা আলাদা, এটার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ম্যাটার তৈরি হয়, বাট ইলেকট্রনটা সেম জিনিস হয়। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে প্রোটন আর ইলেকট্রন এদের চার্জটাই শুধু আলাদা, মানে চার্জটা আলাদা ইন দ্য সেন্স চার্জটা একই কিন্তু নেগেটিভ সাইন আছে, কিন্তু এদের সব ইন্টারঅ্যাকশন গুলো আলাদা আলাদা। এটা কেন হয় দেখ, এটা একটা জেনারেল কোশ্চেন যেটার এখনো অবধি কোনো বিশ্লেষণ নাই, ঠিক আছে, এটার উত্তর কেউ এখনো অবধি সঠিক উত্তর দিতে পারেনি। এটার জন্য একটা গ্র্যান্ড ইউনিফাইড থিওরি নামে একটা থিওরি আছে, তোরা শুনছিস কি শুনিস নাই, এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছে কিন্তু এখন অবধি কমপ্লিট এক্সপ্লেনেশন আসে নাই, ঠিক আছে, যে ইলেকট্রন আর প্রোটনের মাস আলাদা, ইন্টারঅ্যাকশন এনার্জি আলাদা হওয়া সত্ত্বেও এদের চার্জ সেম কিন্তু নেগেটিভ সাইন একটা থাকে, এটা কেন, ঠিক আছে, এগুলো এক্সট্রা জিনিস ছিল। ওকে, এবার চল কোশ্চেনের দিকে যাই। এর আগের দিন কুলম্বস ল পড়াইছি, আকাশ বুঝছিস তোর কথাটা, কুলম্বস ল পড়াইছি। কুলম্বস লতে কি ছিল, কুলম্বস লতে ছিল যে দুইটা পয়েন্ট চার্জের জন্য কি করবি, ফোর্স বের করবি, ওদের মধ্যে ইন্টারঅ্যাকশন ফোর্স বের করবি, ঠিক আছে, দুইটা পয়েন্ট চার্জের জন্য। কিন্তু এমন যদি হয় যে একটা রড দিয়ে দিছে, এইখানে একটা রড, এইখানে একটা রড দিয়ে দিছে, এই রড গুলো কি অসংখ্য পয়েন্ট চার্জ দিয়ে গঠিত হচ্ছে, অসংখ্য পয়েন্ট চার্জ দিয়ে গঠিত হচ্ছে রড গুলা, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে ফোর্স কেমন করে ক্যালকুলেট করবি, কুলম্বস ল কি বলছে দুইটা পয়েন্ট চার্জের জন্য শুধু ফোর্স, তাহলে এই ক্ষেত্রে ফোর্স কেমন করে ক্যালকুলেট করবি বলতো, কারো কিছু ধারণা? এইখানে অনেক অনেক পয়েন্ট চার্জ মিলে একটা রড তৈরি করছে, এইখানে অনেক অনেক পয়েন্ট চার্জ মিলে একটা রড তৈরি করছে, ওকে। আর কেউ কিছু ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশন কেমন করে করবি রে, ইন্টিগ্রেশন করা মানে কি, হ্যাঁ বল আকাশ, অমৃত, কিছু বলবি তোরা? সেটা তো বুঝলাম রে, লাইন ইন্টিগ্রেশনটা কেমন করে করতে পারছিস ওটাই তো জিজ্ঞেস করলাম। একটা জিনিস এইখানে এতগুলো আছে, এমন করে হিসাব করবি কেমন করে, সিঙ্গেলের জন্য বের করবি কেমন করে, এইখান থেকে সিঙ্গেল একটা খুঁজে কই থেকে বের করবি?
দেখ তোরা জিনিসটা আগে বোঝাই, তোরা না অ্যাকচুয়ালি বইয়ে এমন করা স্টেপ গেছে যে তোরা স্টেপ গেছিস, কিন্তু একটু বেসিক জিনিসটা ভাব যে একটা কি বলছে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এখানে শোন, যে দুইটা পয়েন্ট চার্জের মধ্যে ফোর্স বের করা শেখাইছে কুলম্বস ল। এবার এতগুলা ইনফিনিট নাম্বার অফ পয়েন্ট চার্জ থাকলে ফোর্স কেমন করে বের করতে লাগে এটা শেখায়নি, কিন্তু এইখানেই যে কনসেপ্টটা আসে সেটা কি সুপার পজিশন প্রিন্সিপাল। সুপার পজিশন প্রিন্সিপাল, ঠিক আছে? শুনছিস তোরা নাম সুপার পজিশন প্রিন্সিপাল? সুপার পজিশন প্রিন্সিপাল কি বলে? সুপার পজিশন প্রিন্সিপাল বলে যে যখন দুইটা পার্টিকেলের মধ্যে ফোর্স ক্যালকুলেট করবি, ওর সারাউন্ডিংসে বা ওর আশেপাশে অন্য কোনো পার্টিকেল কোনো এফেক্ট দিবে না। মানে যদি এমন 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 জিনিস থাকে এগুলা ধরে আছে, তাহলে এর আর এর মধ্যে যখন ক্যালকুলেট করবি ফোর্স, তখন একটা সিস্টেমের মধ্যে থাকা সত্ত্বেও এদের মধ্যে ফোর্সের কোনো ইফেক্ট ফেলবে না। আবার যখন এরা এর মধ্যে করবি তখন বা বাকিগুলা কারো এর মধ্যে ইফেক্ট পড়বে না। এই জন্যই তো ইন্টিগ্রেশনটা করতে পাই। যদি এমন হইতো এখানে ক্যালকুলেট করতেছিস, একে আবার সবাই ইফেক্ট ফেলতেছে একবারে এইদিকে, তখন তো ইন্টিগ্রেশন করতেই পারতিস না। এই জন্যই সুপারপজিশন প্রিন্সিপালটা এত ইম্পর্টেন্ট জিনিস। সুপারপজিশন প্রিন্সিপাল মানে ভুলে যায়, কিন্তু এটা ইন্টিগ্রেশন করতেই পারছিস, কিন্তু যখন বলে দিছে সুপারপজিশন প্রিন্সিপাল যে দুইটা পার্টিকেলের মধ্যে যখন ফোর্স ক্যালকুলেশন করবি, থার্ড কোনো পার্টিকেল বা হাজার হাজার অন্য কোনো পার্টিকেল কোনো এফেক্ট ফেলতে পারবে না। তো যখন দুইটা পার্টিকেলের মধ্যে কি করবি, ফোর্স বা ক্যালকুলেট করবি, ঠিক আছে? এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল বলে। এই জন্যই আমরা কি ক্যালকুলেশন করতে পাই। বুঝছিস জিনিসটা? আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা কি বলতো, সুপারপজিশন প্রিন্সিপাল মানে আমার তো ইনলজিক লাগে, কোনো লজিকই খুঁজে পাই না যে একটা সিস্টেমের মধ্যে দুইটা পার্টিকেল ফোর্স যখন ক্যালকুলেট করবো, থার্ড কোনো পার্টিকেল কেন ইফেক্ট ফেলে না। এটা আমার লজিকেই পাই না, আমি খুঁজি এখন অব্দিও পাইনি। বাট ইভেন আমি পাইনি না, পুরো সায়েন্টিস্টও এখনো অব্দি খুঁজে পাইনি যে লজিক কি, যে যখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে দুইটা পার্টিকেলের মধ্যে যখন ফোর্স ক্যালকুলেশন করি, বাকি কোনো পার্টিকেল হচ্ছে ফোর্স গুলা এফেক্ট ফেলে না। কিন্তু এটা ঠিক যে আমরা সুপারপজিশন প্রিন্সিপালটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাইড, মানে এক্সপেরিমেন্ট কর, তুই এমন করে ক্যালকুলেশন করে যেটা পাবি এটাই আসবে। তো সুপারপজিশন প্রিন্সিপালটা শুধু ক্যালকুলেশন করার জন্য সুবিধা হয়, ঠিক আছে? ক্যালকুলেশন করতে সুবিধা বানায় দিচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, কিন্তু এটা লজিক আমি খুঁজে পাইনি, আমি কেউ খুঁজে পাইনি, ঠিক আছে? যে কেন ইফেক্ট হয় না। কিন্তু এর জন্য ওভারঅল বের করি, যখন বের করবি যে এইটাকে ইউজ করে যে রেজাল্টেন্টটা বের করবি, ওটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সমান হবে, ঠিক আছে? তার জন্য এটাকে অনেকে কি বলে, একটা গুড অ্যাজাম্পশন, ঠিক আছে? কারণটা কি, এই অ্যাজাম্পশনটাকে ধরছি আর আমাদের সবকিছু এক্সপেরিমেন্ট সব স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এই জন্য এইটাকে অনেকে গুড অ্যাজাম্পশন নাম দেয়, ঠিক আছে? The force between 2 point charge particles is independent of the presence of in the system, বা বলতে পারে সারাউন্ডিংস। সারাউন্ডিংস মানে কি রে? SURROUND, সারাউন্ডিংস। বুঝছিস জিনিসটা?
তাহলে কি হলো মানেটা? যদি এইখানে একটা সিস্টেম আছে, এইখানে ধরে নে চার্জ আছে কিছু, এমন কিছু অসংখ্য চার্জ আছে, ওকে। এবার এইখানে যদি আরেকটা চার্জের উপর ফোর্স বের করিস, ঠিক আছে, এটাকে কি বলা হয় রে? টেস্ট চার্জ। আর এটার জন্য ফোর্স বের করবি, এদের জন্য সোর্স চার্জ। যাদের জন্য ফোর্স বের করি সেটা হচ্ছে সোর্স চার্জ, আর যাকে হচ্ছে ওটা টেস্ট চার্জ, ওকে। তাহলে ফোর্স কি হবে এর উপরে? ফোর্স, টোটাল ফোর্স কি হবে এর উপর? যখন এটার জন্য বের করবি তখন এই শুধু থাকবে, তখন কি হবে? F1। তারপরে এটার জন্য বের করলে তাহলে কি শুধু F2 আসবে, তারপরে এমন করে চলতেই থাকবে। ঠিক আছে, মানে আলাদা আলাদা করে প্রতিটা পয়েন্টের জন্য বের করে যোগ করে দিতে পারিস, এটাই সুপারপজিশন প্রিন্সিপাল বলে। অবশ্যই ফোর্স ভেক্টর কোয়ান্টিটি তো ভেক্টর দিয়ে লিখবি। এইটু ক্লিয়ার সবার? সবাই চুপ, সব বুঝতেছিস তো? চুপ হয়ে গেছিস সবাই? এবার একটা কোশ্চেন 12 এ করছিস, হ্যাঁ? প্রথম 2 দিন 12 এ যেগুলা করছিস সেগুলাই শিখবি, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে দেখবি 12 এর কোশ্চেন গুলা একদম আলাদা ভাবে করতেছিস, আর অনেক সোজা ভাবে করতেছিস। 12 এ যেগুলা করতে প্রথমে দেখাই যে 12 এ কেমন ভাবে করছিস সেটা একবার মনে করার চেষ্টা করে দেখ, ঠিক আছে? একটা ধরনের রিং আছে এমন, এটার মধ্যে চার্জ দেওয়া আছে। সাপোজ লিনিয়ার চার্জ ডেনসিটি মানে বুঝিস, পরে আরো বোঝাবো, যে চার্জ পার ইউনিট লেন্থ, ঠিক আছে, ল্যামডা দেওয়া আছে দৈনিক। তাহলে এর জন্য এইখানে একটা চার্জ কিউ পয়েন্টে, ঠিক আছে, চার্জ কিউ, এটা হচ্ছে রেডিয়াস দেওয়া আছে আর, ওকে। ধরে না চার্জ কিউ জেড ডিস্টেন্সে ফোর্স বের করবি এটার উপর। কেমন করে ফোর্স বের করবি করছি সেটা, মানে সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করার জন্য এটা আসলো, এটার জন্য এক্সাম্পলটা দিলাম যে ইন্টিগ্রেশন কিসের জন্য করতে পারবি? সুপারপজিশন, বায়োসাভার্ট ল লাগাবি। বায়োসাভার্ট ল কোথায় লাগাই গাধা? বায়োসাভার্ট ল কি বের করিস মনে রাখতো? আকাশ, সূচি অ্যান্সার দে, বায়োসাভার্ট ল দিয়ে কি বের করিস? হিমাঙ্ক, আকাশ, বুঝছিস এখানে কি বের করতে বলছি? এটা কেমন করে করতিস? কুলম্বস ল লাগা না, নরমাল কুলম্বস ল, ফোর্স বের করা মানে কুলম্বস ল লাগাই দিবি, এত কি?
কেউ করছিস না করে দেবো? দেখ কেমন করে করি। সাপোজ শোন এইদিকে দেখ, একটা এখানে লাইন এলিমেন্ট দিলাম, একটু আগে হিমেন্দ্র যেটা বললি লাইন এলিমেন্ট দে। সাপোজ ডিএল একটা লাইন এলিমেন্ট নিলাম, ঠিক আছে, ডিএল একটা লাইন এলিমেন্ট নিলাম, তাহলে কি হবে? এর জন্য এই পয়েন্টে বের করবো, সিমিলারলি এই পাশ থেকে, আরে ছবি কি হচ্ছে বুঝে নিস ছবি, ঠিক আছে, এখানে চার্জ আছে কিউ, এটা বের করব, ঠিক আছে। এবার কি থিটা থিটা সেম ডিস্টেন্স থেকে নিচ্ছি, ওকে। তাহলে এবার ওটাই তো বোঝাইলাম গাদা, কুলম্বস ল দুইটা চার্জের জন্য ছিল, কিন্তু এখন সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে তুই 1000 চার্জের জন্য কুলম্বস লকে ইউজ করতে পারবি, ঠিক আছে। তাহলে দেখ এবার কি হবে, কুলম্বস ল কি বলে, এই শুধু এই এলিমেন্টটার জন্য বের করতেছি, এফজেড ইকুয়াল টু কি হবে, শুধু এই এলিমেন্টটার জন্য বের করতেছি, ঠিক আছে। তাহলে আমরা কি একটা চার্জ কিউ আর একটা চার্জ কি হবে, ল্যামডা হচ্ছে চার্জ ডেনসিটি দেওয়া আছে, ল্যামডা চার্জ ডেনসিটি মানে কি চার্জ পার ইউনিট লেন্থ, আমাদের কি লাগে চার্জ লাগে, তাহলে চার্জ কেমন করে বের করবি, ল্যামডা ইনটু এটা হচ্ছে ল্যামডা ইনটু ডিএল, ল্যামডা ইনটু ডিএল, তাহলে কি Q1 Q2 দুইটা চার্জ পাইলি বাই কি হয় 4 পাই এপসিলন 0, 4 পাই এপসিলন 0, 4 পাই এপসিলন 0। এবার কি হয় বলতো, 4 পাই এপসিলন 0 বাই আর স্কয়ার, আর স্কয়ার মানে কি এই দুটো চার্জ, এইখানে একটা চার্জ নিলাম, এইখানে চার্জটুকু কত ডিএল ল্যামডা, ডিএল ল্যামডা, আর একটা চার্জ এইখানে আছে, তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্স কত হবে, রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর স্কয়ার প্লাস জেড স্কয়ার হবে না, এটা আর এটা জেড, তাহলে কি হবে রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার, ঠিক আছে, এটা স্কয়ার। এবার যখন ইউজ করতিস কি এটা এইদিকে যাচ্ছে আর এটা এইদিকে যাচ্ছে, তার মানে কি এর দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে, ঠিক আছে, আর একটা কম্পোনেন্ট এইদিকে আর একটা কম্পোনেন্ট এইদিকে, তাহলে কি এই দুইটা কম্পোনেন্ট হরাইজন্টাল কম্পোনেন্ট দুটো ক্যান্সেল হয়ে যাবে, শুধু কি থাকবে যেটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্টটা থাকবে। ভার্টিক্যাল কম্পোনেন্টকে কি দিয়ে লিখবো, এটা হচ্ছে সাইন থিটা আসতো, এটা যেহেতু থিটা এটা হচ্ছে কস থিটা, তাহলে ইনটু কস থিটা করে দিলাম, শুধু কস থিটা কম্পোনেন্টটা থাকবে, বাকিটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এতটা বুঝলি। এবার দেখ কি হবে, এবার এটাকে একটু সিম্পলিফাই করে দেই, ওকে, কস থিটা মানটা লিখে দেই, তাহলে কিউ ইনটু ডিএল ল্যামডা ডিএল বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার প্লাস জেড স্কয়ার, কস থিটা মানে কি এলো ভিও ভূমি বাই অতিভুজ, ভূমি কত জেড, অতিভুজ কত, অতিভুজ তো এখান থেকে পাইলাম ভূমি বাই এটা তার এই রুট, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ হলো, তার মানে কি লেখা যায় ডিএফজেড ইকুয়াল টু কিউ ল্যামডা ডিএল বাই এটাই জেড থাকবে একটা 4 পাই এপসিলন 0, জেড থাকবে আর এটা হচ্ছে কত আর স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 3/2, ঠিক আছে। এবার তাহলে ইন্টিগ্রেশন করে দে, সুপারপজিশন প্রিন্সিপাল থেকে জানিস তুই ইন্টিগ্রেশন করে বের করতে পারবি এমন করে, তাহলে ইন্টিগ্রেশন করে বের করে দে। ইন্টিগ্রেশনে দেখ কিসের উপর ইন্টিগ্রেশন হবে, শুধু এটা পুরোটা অঞ্চল জুড়ে নিবি, তাহলে ইন্টিগ্রেশনটা কিসের উপর হবে, ডিএল নিছি এল এর উপর ইন্টিগ্রেশন হবে, বাকি সব কোয়ান্টিটি বের করে নে, কিউ ল্যামডা জেড 4 পাই এপসিলন 0 আর স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 ডিএল, তাহলে কিউ ল্যামডা জেড 4 পাই এপসিলন 0 আর স্কয়ার জেড স্কয়ার 3/2 ডিএল মানে কি পুরাটা 2 পাই আর, ঠিক আছে, 2 পাই আর, ঠিক আছে, এটাকে তাহলে কি লিখতে পারি 2 পাই আর, হ্যাঁ হয়ে গেল, এটাই आंसर। এটাকে একটু সাজায় লিখতে পারিস কেমন করে, কিউ ইনটু ল্যামডা ইনটু কিউ আর ল্যামডা ইনটু 2 পাই আর ইনটু জেড বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 3/2, ল্যামডা ইনটু 2 পাই আর ইকুয়াল টু কি হবে, এটার যে টোটাল, এটার যে টোটাল চার্জ, এটা টোটাল চার্জকে ধরে কিউ নাম দিলাম, মানে কিউ ইকুয়াল টু কি
ল্যামডা ইকুয়াল টু কি হয় চার্জ, ধরে নিই এটা টোটাল চার্জ কিউ বাই এরিয়া 2 পাই আর, তাহলে এখান থেকে কি লেখা যায় ল্যামডা 2 পাই আর ইকুয়াল টু কিউ, তাহলে এটার নাম দিলাম কিউ, মানে এই রিং এর মধ্যে টোটাল চার্জ হচ্ছে কিউ, হ্যাঁ কিউ ইনটু 4 পাই এপসিলন 0 জেড বাই আর স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 3/2। आंसर আসলে এটা বুঝছিস? কোয়ালিটি বাড়াবো তোদের দেখা যাবে, আমি কিন্তু বাড়াইতে পারি, আমার এখন ওয়াইফাই কোনো প্রবলেম নাই। দেখো দেখ বুঝছিস সবাই? এবার এইখান থেকে একটা জিনিস আছে, এইখান থেকে একটা জিনিস আছে লক্ষ্য কর, এইখান থেকে একটা জিনিস আছে কি, যদি জেটের মানটা জেটের মান আর এর থেকে অনেক বড় হয়, ইফ জেটের মান আর এর থেকে অনেক বড় হয়, তাহলে কি আসবে, এটা জেটের মান আর এর থেকে অনেক বড় হলো, তাহলে এইখানে কি আরটাকে নেগলেক্ট করতে পারিস জেটের সাপেক্ষে, তাহলে ফোর্স কত আসছিল, ফোর্স ইকুয়াল টু আসবে কিউ কিউ বাই এটা কি হবে জেড স্কয়ার, আর 2 2 কেটে গেল তাহলে জেড কিউব, আর উপরের জেটের সঙ্গে কেটে গেল জেড স্কয়ার আসবে 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার। এটার মানে কি, এটার মানে কি বলতো, মানে হচ্ছে যদি এই রিংটা থেকে অনেক দূরে চলে যাস, এই রিংটা থেকে অনেক দূরে চলে যাস, তাহলে ওইখানে অনেক দূরে যাস, তারপরে যদি এদের দুইজনের মধ্যে যদি ফোর্স ক্রিয়েট করিস, তার মানে কি হবে, অনেক দূর থেকে এই রিংটাকে কি একটা পয়েন্টের মতো দেখতে লাগবে, তাহলে দেখ একটা পয়েন্টের জন্য কি আসছে, একটা পয়েন্টের জন্য যে ফোর্স আসে, একটা পয়েন্ট চার্জের জন্য যে ফোর্স আসে সেই পয়েন্ট ফোর্সটাই আসে। দাঁড়া তো, এত কান্না বাবা গো। এটা বুঝছিস যে অনেক দূরে গেলে তাহলে একটা পয়েন্ট চার্জের জন্য আসবে। এত তাড়াতাড়ি তোদের কলেজের ক্লাস রে, এখনো তো কয়টা বাজে? ঠিক আছে, একটু সবাই বুঝছিস, কারো প্রবলেম নাই? এরপরে ইয়ের নোটটা লিখে নিবি একটু, হ্যাঁ হ্যাঁ ওকে, 10টা বাজতে অনেক লেট আছে। তারপরে কি করবি, একটু দেখ শুরু করলাম, একটু অল্প একটু শেষ করি, খুব ইম্পর্টেন্ট না তেন। এরপরে দেখ কি করবি, আমি তো বলতেইছি যে অফলাইনে চলে আয়, যাদের সুবিধা হবে অফলাইনে আয়। দেখ তোদের একটা কথা বলি, তোরা কেউ খারাপ পাস না, 2 মিনিট শোন একটু কথাটা, যে যারা অফলাইনে পড়বি তাদের পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষমতা কিন্তু 10% অলরেডি বেড়ে যাবে। কেন বলতো, কারণটা হচ্ছে অনলাইনে তোদের কি হয়, কনসেন্ট্রেশন স্প্যানটা তো থাকেই না, সিটিং ক্ষমতাটাও থাকে না। তোদের কি হয়, 1.5 ঘন্টা করে ক্লাস করিস, তারপরেও কি করিস, অনলাইনে যখন পড়িস এই পাশে ঘুরিস এইদিকে করিস, কেউ তো মোবাইল মিনিমাইজ করেও চলে যায়, আমি দেখছি। যাই হোক, এইখানে সব ক্যাটাস দেখা যায়। এখন তোরা অনেক বড় হয়েছিস, তোদেরকে তো কিছু বলার নাই। তো এগুলা জিনিস যখন করবি না, ইনডাইরেক্টলি তুই যখন 1 বছর 1.5 বছর থেকে অনলাইনে করে আসতেছিস না, এমন করে তোদের অলরেডি কনসেন্ট্রেশনটা খারাপ হচ্ছে, সিটিং ক্ষমতা খারাপ হচ্ছে। যেখানে তোরা যখন জ্যাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবি না,
তখন জ্যামেট্রি তুই ভাব 3 ঘন্টা বসে পরীক্ষা দিতে লাগবে। কি হবে বলতো, 3 ঘন্টা যখনই বসতে যাবি না, 3 ঘন্টা বসতে গেলে কি হবে, তোদের 1.5 ঘন্টা পর কোশ্চেন পড়বি, সবই পড়বি, হয়তো জানা কোশ্চেন কিন্তু কোশ্চেনের মানে বুঝতে পাবি না। মানে এমন হবে যে কোশ্চেন পড়তেছিস, ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইনে যাচ্ছিস, ভুলে গেছিস কোশ্চেন, মানে ফার্স্টে কি পড়ছিলি। তো এই জিনিসগুলা অফলাইনে যদি সিটিং ক্ষমতা বাড়াস, একটা 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে অন্তত বসে থাকার প্র্যাকটিস করা উচিত 4 ঘন্টা। 4 ঘন্টা যদি বাড়িতে ইজিলি বসে থাকতে পারিস কেউ, তাহলে দেখবি যে পরীক্ষার হলে 3 ঘন্টা আরামসে কনসেন্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে পারবি। এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে। তোদের এখন হয়তো মনে হইতে পারে যে অনলাইনে পড়লে টাইম বাঁচতেছে, যাওয়া আসে, কিন্তু ওটার থেকে ইম্পর্টেন্ট তুই জানিস না অফলাইনে পড়লে কি হবে বলতো। সব থেকে ইম্পর্টেন্ট কটা জিনিস শোন, তোরা অ্যাসাইনমেন্ট সলভ করতেছিস, কে কতটা করতেছিস আমি কিন্তু যেটা বলছিস ওটাই মেনে নিতে লাগবে, আমি তো আর দেখতে পাচ্ছি না। এইখানে হলে আমি জানি তোর মুখ দেখেই বলতে পারবো কয়টা অ্যাসাইনমেন্ট করছিস। আর অ্যাসাইনমেন্ট আমি 1000 কোশ্চেন করাই, তোদের কিচ্ছু লাভ হবে না তোরা যদি নিজে থেকে চেষ্টা না করিস। অ্যাসাইনমেন্ট গুলো নিজে থেকে চেষ্টা করবি, তারপরে যদি না পাস যেটা অমৃত করিস, আর বাকি কয়জন করিস না করিস যাই হোক, না পাস তখন ওটা করার চেষ্টা কর, তখন ওটা বোঝার চেষ্টা কর। তাহলে কি হবে বলতো, ওটা তখন বোঝার চেষ্টা করলে তখন দেখবি যে আরামসে জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে যে আমার এইখানে ভুলেছে, এমন করে করা উচিত, তাহলেই তো বুঝবি। আর যদি সারা জীবন সব অঙ্ক আমি করে দিই, তাহলে কি বুঝতেই পারবি না কোনটা মাথার থেকে আনা উচিত, কোনটা অঙ্কের জন্য কেমন করা উচিত। এই জন্য অফলাইনটা খুব আর কি ইম্পর্টেন্ট। পড়াশোনা মানে স্কিল, যেগুলা স্কিল ডেভেলপ শেখ, তুই আজকে অ্যাপ বানানো শেখে, এগুলার জন্য অনলাইন খুব ভালো। কিন্তু আমাদের যেগুলা পড়াশোনা ফিজিক্স, এই এমন সাবজেক্ট যেগুলো হচ্ছে আমাদের অফলাইনে পড়া উচিত। কারণটা এগুলো তুই যদি নিজের হাতে না করিস, ফিজিক্স জমো নাই কেউ বড় জায়গায় যাস। আর একটা কথা মনে রাখবি, ফিজিক্স নিয়ে কিছু করার জন্য বা বড় জায়গায় যাওয়ার জন্য যেটাই কর, কোয়ান্টাম মেকানিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাথামেটিক্যাল ফিজিক্স, এটা ব্যাকবোন। এই তিনটে ছাড়া কোনো দিকে আগাইতে পারবি না। ম্যাথামেটিক্যাল ফিজিক্স তোকে ক্যালকুলেশন করা শেখাবে, কোয়ান্টাম মেকানিক্স তোকে অন্যভাবে ভাবা শেখাবে, আর ইলেকট্রোস্ট্যাটিক্স তোকে এই সবগুলোর কনসেপ্ট, ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখবি প্রতিটা ফর্মুলা, প্রতিটা সবকিছু মুখস্থ থাকতে লাগবে, তাছাড়া করতেই পারবি না ইলেকট্রোস্ট্যাটিক্স। এইখানে ক্যালকুলেশন কনসেপ্ট সব একসঙ্গে জড়ো হয়। আর সব থেকে বড় কথা কি বলতো, তোরা যারা পরীক্ষা দিস অনলাইনে বাড়িতে বসে, পরীক্ষার সময় জানি তোরা খাতা খুলিস না, কিন্তু অনেক সময় কি মনে হতে পারে যে আমি তো কনসেপ্টটা জানি, সূত্রটা ভুলে গেছি, সূত্রটা একটু দেখে নেই। ঠিক আছে, সূত্রটা দেখে নিতে গেলে এই যে এইগুলা যখন করতে যাবি, অনেক সূত্র অনেক নিয়ম থাকবে, তুই কি ভাববি যে সূত্রটা একটু দেখে নেই, কনসেপ্ট তো জানি কি হবে, কিন্তু পরীক্ষার হলে ওটাই দেখবি কতটা তোদের পিছনে ফেলায় দেয়। এই জন্য তোদের সময় কিন্তু কম্পিটিশন অনেক কম থাকবে, কম্পিটিশন অনেক কম থাকবে। কারণটা তোদের যা বয়স আর কি এখন, এটা স্বাভাবিক জিনিস আর কি, তোদের দোষ দিচ্ছি না। এই বয়সে আমাদের কিছু জিনিস ছাড়ার একটা প্ল্যান থাকে, মানে হচ্ছে কি ঠিক আছে এইটুক হয় নাই, তো এই পড়াটা আজকে হয় নাই কালকে হবে, যেটা আমাদের এখন নাই। বলে এটা আজকে করব তো এটা করব, কেউ বলারও থাকবে না, তবু নিজে করব। ঠিক আছে, ওই জিনিসটা তোদের এখন নাই যে আজকে এটা ক্লাস বাদ গেছে কালকে করব, কালকে ওটা ক্লাস বাদ গেছে পরশু দিন করবো। যেমন যারা লাইভ করিস না তাদের কি হয়, মনে হয় রেকর্ডের তো একটাই ক্লাস বাকি আছে, পুরো সপ্তাহে 3টে ক্লাস, তার মধ্যে একটা তো লাইভ করছি আর 2টে দেখি নেই, শনিবার রোববার তো ফাঁকাই আছি, শনিবার রোববার করে নেব। দেখবি যে শনিবার রোববার যখন বসবি, পুরো 2 দিন মিলে একটা ক্লাস হবে না। ঠিক আছে, এটাই হয় এই বয়সে, এই বয়সগুলো আমরাও পারা যাচ্ছি। তার জন্য এক্সপিরিয়েন্স গুলো বলতেছি যে অনলাইন আর অফলাইনের মধ্যে আমি বলবো যাদের অফলাইনে আসার চান্স আছে, প্রবলেম নাই, তারা অফলাইনে আয়, তো সিটিং ক্ষমতাটা বাড়া, তাহলে তুই বুঝতে পারবি, ইন্টারাকশন করতে পারবি মানুষের সাথে। ঠিক আছে, তারপর কোশ্চেন বলার ক্ষমতাটা আসবে আলাদা করে, বসবি আলাদা করে, তারপরে তোর একটা কনসেন্ট্রেশন শুনতে পাবি। 2 ঘন্টা ক্লাস করলে তুই এইদিকে ওইদিকে ঘুরতে পাবি না, দেখেই থাকতে লাগবে। তারপরে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক গুলা বাড়িতে ঠিকঠাক করে আনতে লাগবে। তারপরে তোরা অনলাইনে পরীক্ষা দিচ্ছিস, কেউ যার খুশি যেমন ইচ্ছা, কেউ পরীক্ষা দিস কেউ দিস না। অফলাইনে আসলে কি আর অমন করতে পাবি, সবগুলোকে পিঠা পিঠা পরীক্ষা দেওয়া হইতাম। ঠিক আছে, যাই হোক, এটা কথা কি আর বলবো, তোরা অনেক বড় হয়েছিস, এখন তোরা নিজেরাই বুঝবি যে কোনটা তোদের জন্য ভালো। শোন আর একটা, তাহলে একটা জিনিস, হ্যাঁ,
তোদেরকে বলি, সেটা হচ্ছে কি সোর্স চার্জ আর হচ্ছে টেস্ট চার্জ। অল্প একটু দাঁড়া, সোর্স চার্জ যাদের সুবিধা হবে তারা অফলাইনে আসতে পারিস, বুঝছিস? আমি কথাটা একটু ভাইবে দেখিস। আর তোরা এগুলা করিস কি করিস না অনলাইন পড়ার সময় একটু চিন্তা করে দেখিস, এটা স্বাভাবিক জিনিস, বুঝছিস? অফলাইন অনেক কিছু শেখায়। আর একটা কথা ভাবি যে পড়াশোনা করার সময় অন্তত সপ্তাহে 3 দিন করে ঠিক করবি যে আজকে 4 ঘন্টা এই নোটগুলো নিয়ে বসবি, 4 ঘন্টা আমি এমন করেই বসে পড়বো, একটা চেয়ারে বসবি 4 ঘন্টায় পড়বো, তাহলেই কম্পিটিশন পরীক্ষায় আর কি ঠিকঠাক হবে। ঠিক আছে, ওটাই বললাম, বাকিটা তো তোদের এক্সাম তো আমি সব অফলাইনেই দেবো, এটা তো বলছি। আর ক্লাস করাটা ওটা তোদের সুবিধা মতো, এখন তোদের বয়স হয়েছে, তোরা নিজের ডিসিশন নিজে নিবি, ওটা তো আর বলার নাই। দেখ সোর্স চার্জটা কি, এমন একটা চার্জ যার জন্য আমরা কি ফিল্ড বা যে কোনো কিছু বের করব, যার জন্য বের করব বা ফোর্স বের করব, যেটাই বল, ঠিক আছে? তাহলে সোর্স চার্জটা কি, দা চার্জ ডিউ টু হুইচ ইভেন্ট ইজ হ্যাপেনিং। মানে এইখানে যদি দেখিস, এইখানে এই চার্জ যে ল্যামডা চার্জ ডেনসিটি দেওয়া ছিল, এর জন্য এইখানে আমরা ফোর্স ক্রিয়েট করলাম, তাহলে সোর্স চার্জ কি, এখানে এই ল্যামডাটা হচ্ছে সোর্স চার্জ, ঠিক আছে? আর টেস্ট চার্জ, আমি এর আগের দিন বড় কোশ্চেন কেন বানাইছি তোদের তো বললামই না অমৃত তোকে, যে বড় কোশ্চেন বানানোর মেন কারণ হচ্ছে তোদের প্যাশনটা দেখতেছিলাম, যে 4 ঘন্টা বসে থাকার মানসিকতা আছে কি নাই। তোরা সবাই দেখছিস, সবাই ফেল হয়েছিস পরীক্ষার মধ্যে, গ্যাপ দিয়া পরীক্ষা, কবে তুই 3 ঘন্টার মধ্যে গ্যাপ দিস? এটাই হয়, বুঝছিস? এই জন্যই আমি জিনিসগুলো জানি, জন্যই কোশ্চেনটা এত লেন্দি বানাইছিলাম, বলে দেখি কেউ পরীক্ষা দিতে পারিস কি পারিস না। এমন না যে তোদেরকে কিছু, জাস্ট তোদেরকে এটা রিয়েলাইজ করাইতে চাইলাম যে তোরা যখন সত্যিকারের এক্সাম নিয়ে ভাবিস, তাহলে কি কি তোদের প্রিপারেশন নিতে লাগে এখন থেকে, ওটা শেখানোর জন্য এই কাজটা করছি, যে এতক্ষণ কেমন করে বসে থাকা যায়, ঠিক আছে? তার জন্য লেন্দি কোশ্চেন বানাইছিলাম, তাছাড়া আর কি। টেস্ট চার্জ হচ্ছে সেই চার্জটা, the charge on which effect of the event due to source charges occurs। মানে এইখানে ফোর্স ক্যালকুলেট করলাম, তাহলে এই চার্জের জন্য, এই সোর্স চার্জের জন্য কোন ইফেক্টটা, এখানে ফোর্স ক্যালকুলেট করলাম, যে চার্জের উপর ইফেক্টটা ক্যালকুলেট করব তাকে বলা হয় টেস্ট চার্জ, ঠিক আছে? এবার নোটেশনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ? তা পুরা ইলেকট্রোডাইনামিক্স যখন করাবো আমি সেম নোটেশন ইউজ করব। আর নোটেশন একটা কথা মনে রাখবি, আর 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 এই দুটো জিনিস যখন আমি লিখবো, এই দুটো একদম আলাদা জিনিস লিখবো। কোন আর লিখতেছি এটা একদম ভালো করে মাথায় ঢোকায় রাখবি, লেখার সময় দেখে লিখবি কোন আর, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট, নোটেশনটা লেখ। ধরে এখানে একটা অরিজিন দেওয়া আছে, ঠিক আছে? অরিজিন দেওয়া আছে, অরিজিন থেকে এইখানে একটা চার্জ দেওয়া আছে কিউ, এটা কি টেস্ট চার্জ, মানে কি যাকে বসায়া আমি কোনো একটা ইফেক্ট ক্যালকুলেট করব, এই টেস্ট চার্জটা এটা কি অরিজিন ও, ঠিক আছে? এই অরিজিন থেকে টেস্ট চার্জের যে ডিসটেন্সটা নেব, এটাকে আমি সবসময় আর দিয়ে লিখবো, সবসময় কি দিয়ে লিখবো, আর দিয়ে লিখবো, মনে রাখবি। আর এবার এইখানে ইফেক্টটা যদি কিউ চার্জ, সোর্স চার্জ, যার জন্য ইফেক্টটা নেব, এটাকে সবসময় অরিজিন থেকে যে ডিসটেন্সটা নেব, অরিজিন থেকে এটা আর দিয়ে লিখলাম,
এটাকে আর প্রাইম দিয়ে লিখবো। পুরো বইয়ে সেম জিনিস করছে, কিন্তু এটা মনে রাখবি, যে কোনো একটা বই ফলো করবি, যে কোনো একটা নোটেশন ফলো করবি। অরিজিন থেকে টেস্ট চার্জ, অরিজিন থেকে টেস্ট চার্জ, অরিজিন থেকে টেস্ট চার্জ, আর অরিজিন থেকে সোর্স চার্জ প্রাইম। সোর্স চার্জের জন্য সবসময় প্রাইম ইউজ করবি, সোর্স চার্জের জন্য সবসময় প্রাইম ইউজ করবি। আমাদের কি লাগে, ক্যালকুলেশন করার জন্য ফোর্স বের করবি। ফোর্স করলে কি হবে, এদের মধ্যবর্তী ডিসটেন্স, এদের মধ্যবর্তী ডিসটেন্স, তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্স কি হবে, এদের মধ্যবর্তী ডিসটেন্স কি হবে, সুচিস্মিতা কি হবে, এই দুটোর মধ্যবর্তী ডিসটেন্স কত হবে, এই দুটোর মধ্যবর্তী ডিসটেন্স আর মাইনাস আর প্রাইম। এটাকে কি দিয়ে লিখবো, কার্লি আর। বইয়ের মধ্যে দেখবি এমন করে কার্লি আর কেমন করে একটা লেখে। হ্যাঁ, আমি আমার সুবিধার জন্য এটাকে দিলাম কার্লি আর। এই আরটা আমি ইউজ করব। এই একটা মানে কি, এই একটা হচ্ছে সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের জন্য যে ডিসটেন্সটা, ওটাকে মেজার করবো এই আর দিয়ে আমি। তোরা অন্য কোনো আর হিসাব করে দিতে পারিস তোদের সুবিধার জন্য। বইয়ে দেখবি কার্লি আর দেওয়া আছে, এটাকে কার্লি আর বলা হয়। মানে কার্লি আর তো এমন করে বলা হয়, কেমন করে বলে স্যার বইটা দেখে নিস। আমি এটাই ইউজ করি, এই একটা। তোরা যেটা খুশি ইউজ করতে পারিস, কিন্তু যেটা ইউজ করবি একটাই ইউজ করবি, মনে রাখবি, ঠিক আছে? তাহলে এটা কি 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 গেল, এটা লিখে দেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কি, ডিসটেন্স বিটুইন সোর্স টু ফিল্ড, সোর্স টু ফিল্ড ভোল্টেজ চার্জ, ঠিক আছে? সোর্স টু ফিল্ড বা টেস্ট চার্জ। আর কি, আর হচ্ছে আর পজিশন ভেক্টর ফর টেস্ট চার্জ, ঠিক আছে? আর প্রাইম কি, আর প্রাইম হচ্ছে পজিশন ভেক্টর ফর। আর পজিশন ভেক্টর বলার সঙ্গে সঙ্গে মাথায় আনবি পজিশন কিন্তু কোন একটা অরিজিনের সাপেক্ষে ক্যালকুলেট করতেছি। পজিশন ভেক্টর ফর সোর্স চার্জ, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যেটা লিখছিলাম, কি লিখছিলাম, কুলম্বস ল কি লিখছিলাম, যারা একটু 1/4πε0 q1 q2 বাই r স্কয়ার। এইখানে আমাদের এই নোটেশন ইউজ করলে আর এর জায়গায় কি লিখবি, এই r স্কয়ার, মনে থাকে যেন, ঠিক আছে? এই আটটা কি ছিল, দুইটার মধ্যে ডিসটেন্স, দুইটা চার্জের মধ্যে। তাহলে ইউনিট দিলে কি হবে, আর ইউনিট, ঠিক আছে? কুলম্বস লটা এমন করে এখন লিখবি, মানে মাথার মধ্যে রাখলেই হবে যে কোনটা কি করতেছিস, ঠিক আছে? এটা বুঝলি? এইটুক তো লেখা আছে, আর অল্প একটু জিনিস বলে ছাড়ে দেবো, ঠিক আছে? তোদের একটা কথা মনে রাখিস, হ্যাঁ, যে একবার 10টা কোশ্চেন দিলে যদি 5টা কোশ্চেন ইলেকট্রোডাইনামিক্স থেকে করতে পারিস, দেখবি ফিজিক্স পড়ার যে তোদের কনফিডেন্স কোথায় চলে যায়, কত কনফিডেন্টলি ফিজিক্স পড়বি। ইলেকট্রোডাইনামিক্স এমন একটা কোর্স যে তোকে শেখাবে ফিজিক্স পড়া, যে তোকে কনফিডেন্স দিবে। তুই দিনের শেষে বলতে পারবি, একটা যদি প্রবলেম করিস, চলে হ্যাঁ আমি আজকে কিছু করছি, ফিজিক্স কিছু বুঝছি। ইলেকট্রোডাইনামিক্স এমন একটা জিনিস, কারণ ইলেকট্রোডাইনামিক্স তো সব টেস্ট করবে, একদম নার্কো টেস্ট, ছোটবেলার থেকে যত জ্ঞানের। আর একটা কথা মনে রাখবি, আমি যখন করাবো সব করতে পারবি, আমি শিওর, কিন্তু বাড়িতে গিয়ে তুই কি করতেছিস এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার একটা কথা, হাউ টু গিভস ডিরেকশন ইন কুলম্ব বানান কি ছিল, কুলম্বস ল। মানে এটা দিয়ে এইটুকুই বোঝাইতে চাচ্ছি যে যখন তুই ফোর্স ক্রিয়েট করিস, ফোর্স ক্যালকুলেট করিস,
তখন কি করিস, একটা দুইটা পজিটিভ চার্জের মধ্যে ফোর্স ক্যালকুলেট করিস, কুলম্বস ল নরমালি যদি ক্যালকুলেট করিস ম্যাগনিটিউড পাবি। যখন ডিরেকশন বের করতে যাই তখন কিন্তু প্রবলেম হয়, যখন ডিরেকশন বের করতে যাই তখন প্রবলেম হয়। কারণটা কি প্রবলেম হয় আমরা জানি, নেগেটিভ পজিটিভ অ্যাট্রাকশন হবে, পজিটিভ পজিটিভ রিপালশন হবে, কিন্তু রিপালশনটা কোন দিকে হবে আর অ্যাট্রাকশনটা কোন দিকে হবে এগুলা জিনিস ক্যালকুলেট করতে খুব প্রবলেম হয়। আমি বলতেছি এটা এক্সপিরিয়েন্স থেকে। এখন যদিও তোদের মনে হচ্ছে কিছু না, 12 এর মতো করে করে দেব, কিন্তু এটা যখনই বড় অঙ্ক করতে যাবি তোদের ডিরেকশন নিয়ে খুব প্রবলেম হবে। তার জন্য ডিরেকশনটা ঠিক করার জন্য একটা বুদ্ধি দেই তোদের, দেখ ডিরেকশনটা ক্যালকুলেট করার জন্য একটা বুদ্ধি দেই, ঠিক আছে? বুদ্ধিটা হচ্ছে এমন যে সবসময় ডিরেকশনটা কেমন করে দিবি, সোর্স চার্জ থেকে টেস্ট চার্জ। ওকে, একবার শুনে নে। বড়টা ওইটাই, যখন বড় বড় প্রবলেম করতে যাবি না দেখবি আকাশ, বললাম না এলিফ্যান্ট টুয়েলভে কিছুই ছিল না, এবার দেখতে পাবি যে কোথায় কোথায় কি কি প্রবলেম হয়, ঠিক আছে? কারণটা এলিফ্যান্ট টুয়েলভে কি করছিস, একটা ডিরেকশনে করছিস, শুধু লিনিয়ারলি করছিস, এইখানে এক্স ওয়াই জেড তিনটে ডিরেকশনে করবি, তখন এমন করে কোনটা বড় চার্জ থেকে কোন দিকে যাবে কেমন করে বুঝবি? বুঝছিস ব্যাপারটা কি বলতে চাচ্ছি আকাশ? যখন 3 ডাইমেনশনালে কাজ করতে যাবি এক্স ওয়াই জেড কম্পোনেন্ট নিয়ে তখন প্রবলেম আসবে, ঠিক আছে? তার জন্য আমি এগুলো করছি না, আমি জানি কি কি প্রবলেম হবে তোদের, আমারও সেম প্রবলেম হয়েছে। আর এইখানে একটা জিনিস জানিস যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পুরো কুচবেড়ে কি পড়ায় এটা আমিও ভালো করে জানি, ঠিক আছে? তার জন্য এই যে তোদের একদম বেসিক গুলো পড়াচ্ছি যেন ভুল না হয়, প্রবলেম না হয়, ঠিক আছে? দেখ এটা শোন, সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দিকে ডিরেকশন দিবি। একটা কথা মনে রাখবি, ডিরেকশনটা কোন দিকে দিবি, সোর্স চার্জ থেকে টেস্ট চার্জ, ঠিক আছে? কিন্তু এই যে ডিরেকশনটা দিবি না, এটা কিন্তু রেজাল্টেন্ট ডিরেকশন না। তোকে ক্যালকুলেশনের সুবিধার জন্য বললাম, ক্যালকুলেশন যখন শুরু করবি তখন এটা দিবি, সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের জন্য ডিরেকশন দিবি। আর এইখানে একটা কন্ডিশন আছে, যখন তুই দুইটা চার্জের মধ্যে ফোর্স ক্যালকুলেট করবি তখন ফোর্সটাকে কি করবি, উইথ সাইন নিবি, উইথ সাইন নিবি, সাইন নিয়ে বসাবি সূত্রতে, মানে বসাই না Q1 Q2, ওইখানে Q1 Q2 সাইন নিয়ে বসাবি। আর তুই মনে মনে ডিরেকশনটা কোথায় দিবি, সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দিকে ডিরেকশন দিবি, ঠিক আছে? ডিরেকশন দিয়ে ক্যালকুলেশন করলি, তারপরে দেখবি যে ক্যালকুলেশনের মধ্যে পজিটিভ নেগেটিভ চলে আসবে, তবে ক্যালকুলেশন থেকে বলে দিবে তুই যেদিকে ধরছিস ওই দিকেও হইতে পারে বা অপর দিকেও হইতে পারে, ক্যালকুলেশনেই তোকে বলে দিবে ডিরেকশনটা কোন দিকে আসবে। আর এই যে বললাম, যে কি বললাম, এই সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের জন্য যে টেস্ট চার্জের দিকে যে নিচ্ছিস, ঠিক আছে, ডিরেকশনটা, এটা সুবিধা কি জানিস, মানে এটা নিলাম কেন ইম্পর্টেন্ট হচ্ছে, যখনই তুই আর বের করবি না, এটা আর বের করবি তখন কি করবি, আর মাইনাস আর প্রাইম করবি, ঠিক আছে? আর মাইনাস মানে দুটোর মধ্যে ডিফারেন্স বের করতে লাগবে। তো কি দুটোর মধ্যে যখন এক্সাম্পল এখনই দিব, দুটোর মধ্যে যখন ডিফারেন্স বের করবো কি করি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি। তো যখন ভেক্টরের ডিফারেন্স বের করি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো দুইটা চার্জ থাকলে কোনটাকে ফাইনাল কোনটা ইনিশিয়াল ধরবি জানিস না, ওইখানেই প্রবলেমটা হয়। এখন এক্সাম্পল দিব, তার জন্য কি করব, যেহেতু এটা কি সোর্স থেকে টেস্ট চার্জের দিকে দিচ্ছি, তার মানে কি ফাইনাল পয়েন্ট এটা, তাহলে ফাইনাল পয়েন্টের পজিশন মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন করবি, তারপরে ডিরেকশনটা ক্যালকুলেশন করার সময় এমনি চলে আসবে, ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি, তার আগে এটা লেগে না জিনিসটা, ডিরেকশন অফ ফোর্স কি হবে, সোর্স চার্জ টু টেস্ট চার্জ, ঠিক আছে? এইখানে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট নোট, এটা ভুল করলে তোর ডিরেকশনটা গেল। কি করতে লাগবে, রাইট ডাউন Q1 Q2 মানে টেস্ট চার্জ আর সোর্স চার্জ Q1 Q2 দিয়ে লিখলাম, উইথ সাইন, মানে পজিটিভ বা নেগেটিভ যে সাইনটাই দেওয়া থাকবে যখন সূত্রটা বসাবি ওই সাইনটা লিখতে লাগবে।
সাইনটা যদি না লিখিস তাহলে কিন্তু গেল, সাইনটা যদি না লিখিস তাহলে কিন্তু গেল। ডিরেকশনটা বুঝছিস? একটা এক্সাম্পল দেই কর। Respectively. এক নম্বর বলা আছে ফোর্স অন Q1 due to Q2, বি নাম্বার বলা আছে ফোর্স অন Q2 due to Q1। এটা করার চেষ্টা কর। তোরা যেমন করে 12 এ বড় চার্জ ছোট চার্জ আকার যেটা বললি ওটা দিয়ে করার চেষ্টা করতাম, দেখ ওটা ডিরেকশনটা কেমন করে বের করিস তুই। এটা করে ছুটি আজকে, তারপরের দিন আরো অনেক আছে। ওই তাহলে তোদের পড়া কি 8টা থেকে শুরু করবে, আকাশের আবার প্রবলেম হয়, না হলে পড়ার টাইমটা কম হয়ে যাচ্ছে। ইলেকট্রোস্ট্যাটিক্সে কিন্তু অনেক টাইম লাগবে, অনেক বড় একটা কোশ্চেন ধরে ধরে করাইতে লাগবে। আকাশ দা যে ঘুম থেকেই ওঠে না। আটটা থেকে তাহলে নেক্সট দিন এটা কর একটু, হ্যাঁ এটা করেই ছুটি, ক্লাস কর। এরপর দিন থেকে হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্ক গুলা করবি, হ্যাঁ। আর বইটা গ্রিফিথের বই পড়িস, তো অন্য বই পড়তে যাসনি এখন। সুজি ক্লাসে জয়েন করবি? তাহলে যা। পরে দেখে নেক্সট ক্লাস এইটুক শেষ করি। বইটার কভার পেজের পিক কি করবি? আর হ্যাঁ, বইটা যে যে এমএসসি করবি শেষে কিন্তু অবশ্যই কিনবি, এটা পিডিএফ পড়ার চেষ্টা করিস না, কারণ এটা অনেক চ্যাপ্টারে কাজে লাগবে, ঠিক আছে? তার জন্য পিডিএফ পড়ে লাভ নেই, বইটা কিনে নেওয়াই ভালো। 500 টাকার মতো দাম হবে। আর কলকাতায় যদি কারো চেনা জানা থাকে আরো কম দামে পাবে। আমি কলকাতা থেকে আনাই নিছিলাম এই বইটা, হ্যাঁ। এটা আমার পুরানো এডিশন, এর থেকে আরো একটা মানে নতুন এডিশন বের হয়েছে। এটা এডিশন কত? এটা 4th এডিশন। ওই বইটা কিনে নিস, ঠিক আছে? এটা বই সারা জীবন কাজে লাগবে। এখন হয়তো 6-7টা চ্যাপ্টার কাজে লাগবে, এমএসসি তে গিয়ে টোটাল মিলে 12-13টা চ্যাপ্টার কাজে লাগবে। এটা করলি কেউ? আকাশ তোর মতো করে করতে গেছিলি? দেখ আমি করতেছি, দেখ একবার একটা শেখায় দেই, হ্যাঁ, সুবিধাটা একটু দেখে নে। এই নাম্বার কি বলছে? ফোর্স অন Q2 ডিউ টু Q1, ফোর্স অন Q1 ডিউ টু Q2। একটু সবাই দেখ, হ্যাঁ,
একটু সবাই দেখ, ফোর্স অন Q1 ডিউ টু Q2, তার মানে কি এখানে ফোর্স অন Q1 এর উপর বের করতেছি, ডিউ টু Q2, কার জন্য? Q2 এর জন্য। তাহলে সোর্স চার্জ কোনটা আর টেস্ট চার্জ কোনটা বলতো? সোর্স চার্জ কোনটা আর টেস্ট চার্জ কোনটা? একটু বল, একটা কোশ্চেন একটু টাইম নিয়ে কর, তারপরে দেখবি সুবিধা হবে। Q2 সোর্স, টেস্ট, হ্যাঁ। তাহলে 1 হচ্ছে এটা টেস্ট চার্জ আর এটা কি সোর্স চার্জ। তাহলে আমি কি বললাম, এইখানে ধরনে Q1 আছে, Q1 ইকুয়াল টু কত? প্লাস 6E। এটা লোকেশন কত? লোকেশন হচ্ছে -1 0 1, ঠিক আছে। আর এটা কি Q2, এটা চার্জ কত? -10E, -10E। এটার লোকেশন কত? 2 3 4। আমি কি বলছিলাম যে সবসময় ডিরেকশনটা কোথায় নিবি? ডিরেকশনটা সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দিকে, সোর্স চার্জ থেকে টেস্ট চার্জের দিকে ডিরেকশনটা নিবি, ঠিক আছে। তাহলে এইখানে কি, এটা হচ্ছে সোর্স আর এটা কি টেস্ট। তাহলে ডিরেকশনটা কোথায় নিবি? ক্যালকুলেশনের ডিরেকশনটা বলতেছি, ক্যালকুলেশন করার জন্য ডিরেকশন, ঠিক আছে। এইখানে লিখতে পারিস ফর ক্যালকুলেশন, হ্যাঁ, ক্যালকুলেশন করার জন্য ডিরেকশনটা, রেজাল্টেন্টটা তো ক্যালকুলেশন করার পর আসবে। তাহলে ডিরেকশনটা এদিকে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের আর এখন কত আসবে? দুইটার মধ্যে যদি আর বের করতে যাই তাহলে কি আসবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল কি এটা? কত আসলো দেখ, -1 -2 I ক্যাপ প্লাস 0 -3 J ক্যাপ প্লাস 1 -4 K ক্যাপ ইকুয়াল টু কত আসলো? -3 I ক্যাপ -3 J ক্যাপ -3 K ক্যাপ, ঠিক আছে। এটা আসলো। তাহলে ফোর্স অন Q1 ডিউ টু Q2 কত আসলো? 1/4πε0 Q1 Q2। এখানে কি বলছিলাম? উইথ সাইন একবার লিখে দেই, Q1 Q2 r স্কয়ার আর ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে কি আসবে? 1/4πε0 Q1 Q2, Q1 কত? 6 আর এটা কি -10, সাইডে দিবি না কিন্তু, সাইন আর স্কয়ার, আর হচ্ছে এটা স্কয়ার করে দে, কি -3 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস -3 স্কয়ার। আর হচ্ছে আর ইউনিট ভেক্টর কি? ওইটা বাই ওটার ভেক্টর জানিস তুই, ইউনিট ভেক্টর বের করে নিবি। তাহলে কি হবে? -3 কমন নিলাম, I ক্যাপ প্লাস J ক্যাপ প্লাস K ক্যাপ বাই ওটার ম্যাগনিটিউড লিখে দেশ, ঠিক আছে। ম্যাগনিটিউড কত করলে আসবে? 1 1 1 আর এটা 3 3, টোটাল ম্যাগনিটিউড আসবে একটা তিনটে আছে তো, তার মানে √27। তারপর এটা ক্যালকুলেশন করবি, দেখ এটা কি আসলো? মাইনাসে প্লাস, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? XY Z ক্যাপের যে পজিটিভ ডিরেকশনের দিকে ডিরেকশনটা আসবে। এমন করে ডিরেকশনটা বের করবি, ঠিক আছে। ক্যালকুলেশনটা ফার্দার ক্যালকুলেশন তোরা করিস, হ্যাঁ, আর করলাম না। তাহলে তুই যে আকাশ বলছিলি যে এখানে প্লাস মাইনাসে অ্যাট্রাকশন হবে, অ্যাট্রাকশনটা কোন দিকে হবে দেখছিস, মানে তখন এগুলা বলা কঠিন যে XY Z কোন কোন ডিরেকশনে থাকবে, যেহেতু এখানে তিনটা কম্পোনেন্ট ইউজ করতেছি, ঠিক আছে। আর স্কয়ার তাহলে রুট হবে না, এটা রুট করে দে তাহলে, মানে যেটা হয় করে দেয় আর কি, ক্যালকুলেশনটা ইয়া করতেছি। আর মানে কি, এটা মানে হচ্ছে রুট আর ইকুয়াল টু এটা, আর স্কয়ার মানে হবে না, তাহলে এটা স্কয়ার করে দে, ঠিক আছে, করে দেশ আর কি। আমি তো তার ডিরেকশনটা শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা কর নিজেরা, 2 নম্বরটা নিজেরা কর সেম করে। রিপ্লেস করবে কেন? একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ সবসময় অ্যাট্রাকশনই হবে, কিন্তু অ্যাট্রাকশনটা
একটা প্লেনের মধ্যে এমন করে হবে যেটা তিনটে এক্স ওয়াই জেড তিনটে হচ্ছে ইয়ে আছে, তিনটে কি পজিটিভ আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে হতে পারে। ঠিক আছে, মানে এদের অ্যাট্রাকশন ফোর্সটা, রেজাল্টেন্ট ফোর্সটা হয়তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। ঠিক আছে, এখন আর ওই কনসেপ্টের খাটবে না। নেগেটিভ সাইন আসছে তার মানে রিপেলস করবে, পজিটিভ সাইন আসছে মানে নেগেটিভ সাইন অ্যাট্রাকশন হবে, পজিটিভ সাইন ইয়ে হবে। পরেরটা বের কর। হয়েছে না? পরেরটা পরেরটা কত আসবে বলে দেই, পরেরটা নিজেরা কর, তেমন টাইপের আসবে আমি যেটা লিখছি। হ্যাঁ, 1/4πε0 6e -10e আর এটা কি 27 3 i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আর হচ্ছে √27। আকাশ এইখানে কি নেগেটিভ আছে? তারপর অ্যান্সারটা এটা আসবে। আকাশ তোর কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারছিস? যে পজিটিভ হলে অ্যাট্রাকশন, নেগেটিভ হলে রিপালশন কতক্ষণ কাজ করবে? আকাশ এখানে নেগেটিভ আছে কিন্তু চার্জ সেমই আছে। ম্যাগনিটিউড যখন বের করবি তখন কি মড বানায় দিবি, মড বানায় যেটা আসবে ওটাই ম্যাগনিটিউড। প্রথমে কিন্তু ইয়া বানায় নিবি, তারপর মড বানায় দিবি ম্যাগনিটিউড। আর ডিরেকশন এখন যেহেতু 3 ডাইমেনশনাল আছে না, তোর পজিটিভ থাকলে অ্যাট্রাকশন, নেগেটিভ থেকে মানে নেগেটিভ থাকলে রিপালশন, পজিটিভ থাকলে অ্যাট্রাকশন, এটা বলতে পারবেন না তুই ইন জেনারেল। ঠিক আছে, জিনিসটা বুঝছিস সবাই? তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে নিয়ে যা। ঠিক আছে, হোমওয়ার্কটা বাড়িতে করবি, এটা লেগে শেষ। কি বলা আছে হোমওয়ার্ক? হ্যাঁ, আজকে থেকে কিন্তু হোমওয়ার্ক শুরু। হুইচ ওয়ান অফ দা ফলোইং হিমাঙ্ক, এরপরে তোর আসলে আসিস তুই অফলাইনে। তাহলে এটা কি করবি? হুইচ ওয়ান অফ দা ফলোইং রিপ্রেজেন্ট দা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এটা তোকে কি করতে লাগবে বলতে, কেউ বলতে পারিস এটাকে কি করতে লাগবে? সুচিত, তাহলে এটা হচ্ছে 2 নম্বরটা। আকাশটা তো হচ্ছে
ওকে, তাহলে এটা কি করতে লাগবে বলতো? দেখ সব ফিল্ডেই ইলেকট্রিক ফিল্ড হবে না, সব ফিল্ডেই ইলেকট্রিক ফিল্ড হবে না, সব ফিল্ডেই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হবে না। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হওয়ার জন্য কার্ল অফ ই ইকুয়াল টু 0 হইতে লাগবে। আমি এটার কনসেপ্টটা এর পরের দিন পড়াবো। হ্যাঁ, কনসেপ্টটা এর পরের দিন পড়াবো, তোরা আজকে টাইম নেই, তোরা শুধু এই যে ই পাইলি, ই গুলা থেকে কার্ল অফ ই বের করবি, দেখবি যে কোনটার ক্ষেত্রে 0 হয়। এই 4টা কোশ্চেন করে আনিস, একদম বেসিক একটা কোশ্চেন দিলাম, এর পরের দিন থেকে একদম আসল ইলেকট্রোস্ট্যাটিক শুরু করবো, ঠিক আছে? এটা কার্ল অফ ই বের করবি, ভেক্টর তো করছিস। আর একটা কথা, সোমবার না 15 তারিখ পরীক্ষা কিন্তু দিতেই লাগবে, এইখানে অফলাইনে এসে দিতে লাগবে, অনলাইনে পরীক্ষা দেওয়া হবে না, ঠিক আছে? তো অফলাইনেই হবে। আর প্রিপারেশন ভালো করে নে, স্ট্যান্ডার্ড 25টা কোশ্চেন বানাইছি, টাইম দিয়ে দেবো, ওই টাইমের মধ্যে পরীক্ষা দিবি, ঠিক আছে? টাইমটা তোরা ঠিক কর আর কি, সবাই মিলে, তোদের বাড়ি কার কোথায়, আমি তো আর ওটা তোরা গ্রুপে ঠিক করে বলে দিস টাইমটা। সে আমি যদি না থাকি, ভাই বা কেউ কোশ্চেন দিয়ে দিবে, তোরা আর কি ঠিক করে নিস গ্রুপে বলে। 15 তারিখ পরীক্ষা দিবি একসঙ্গে, আর অফলাইনে এই পরীক্ষা দিতে লাগবে, ঠিক আছে? ওকে, 10টার সময় তাহলে পরীক্ষা দিস, আর ভালো করে পরীক্ষা দিবি, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবি, আর এটা লিখে নে। হ্যাঁ, প্রিপারেশন নিয়ে কিন্তু পরীক্ষা দিস, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে তোদের। আর বেশি কোশ্চেন দেবো না, 25টাই দেবো, স্ট্যান্ডার্ড কোশ্চেন দেবো, ঠিক আছে? চল তাহলে টাটা, আজকে ক্লাস কর, শুভ গণেশ চতুর্থী, সবাই মজা কর, এনজয় কর, ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে?